হসপিটালে কাজ শেষে প্রতিদিনের মতো আমি গাড়িতে করে বাড়িতে ফিরছিলাম। পথে আমার বন্ধু জিয়াদের সাথে দেখা, ওকে গাড়িতে তুলে নিলাম। কি খবর বন্ধু, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তোর হসপিটালের কাজ কেমন চলছে? ভালোই চলছে। তোর কি খবর বল, কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড হলো নাকি? না, আমাকে মনে হয় চিরকুমার থাকতেই হবে। একটা মেয়েও পটাতে পারছি না। আচ্ছা দোস্ত, তুই তো হসপিটালে কাজ করিস, প্রত্যেক দিন অনেক পেশেন্ট আসে। হ্যাঁ। তাদের মধ্যে একজন সুন্দরী পেশেন্টের নাম্বার আমাকে জোগাড় করে দিতে পারবি না প্লিজ? ছি, দূরে গিয়ে মর। তোর জন্য আমি আমার মান সম্মান খোয়াবো নাকি? আমি একজন ডক্টর, কোনো ঘটক নই। আমি না তোর ছোটবেলার একমাত্র ফ্রেন্ড, প্লিজ আমার জন্য এতটুকু কষ্ট কর। পারবো না। যতদিন না আমি প্রেম করছি ততদিন তোর প্রেম হবে না। যা, তোর সাথে আর কোনো কথা নেই। বলে অভিমান করে মুখটা অন্যদিকে ফেরালো। আমি আশিক খান, খান বাড়ির বড় ছেলে। আমার বাড়িতে মেন হিটলার হলো আমার দাদা। আমার আব্বু আম্মু ওই বাড়িতে থাকলেও বাড়ির সমস্ত কাজ চলে আমার দাদার কথায়। আমার পরিবারের দাদা, আব্বু, আম্মু ও একটি ছোট বোন আছে, নাম নেহা। সাথে চাচা চাচি আর চাচাতো ভাই থাকে। চাচাতো ভাইয়ের নাম রিয়াজ। খুব সুখের পরিবার আমাদের। শুধু সমস্যা হলো আমার দাদা, তার হিটলারিতে আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলেদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমাদের জীবনে কি হবে না হবে সমস্ত কিছু সিদ্ধান্ত আমার দাদা নেয়। এমনকি আমি ওই পরিবারের বড় ছেলে। আমি এখন একজন ডাক্তার। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তারা অন্য একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। শুধু আমার দাদা, আমার আব্বা আম্মুর কোনো মত নেই বিয়েতে। আমরা জানিও না বিয়েটা কার সাথে হচ্ছে, কিন্তু বিয়েটা হবে শুনেছি মেয়েটার নাম সাইমা। আমি আমার ছোটবেলার বন্ধু জিহাদকে ওই মেয়েটার ব্যাপারে সমস্ত খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম। কিরে, তোকে না বললাম একটা মেয়ের ব্যাপারে খোঁজখবর আনতে? এনেছিস? হ্যাঁ এনেছি, এই যে ধর এইটা ছবি। জিহাদ আমার হাতে মেয়েটার ছবি দিল। মেয়েটা মোটামুটি দেখতে সুন্দর আছে। দোস্ত দেখ, মেয়েটা কিন্তু সুন্দর। হ্যাঁ সুন্দর। আর কি জেনেছিস সেই মেয়েটার ব্যাপারে? মেয়েটা একজন ডক্টর। মেয়েটার একটা ছোট বোন আছে, কিন্তু সমস্যা হলো মেয়েটা কিন্তু তোর কাছ থেকে বয়সে 5 বছরের বড়। কি? আরে ভাই, এভাবে চিল্লাস না, মানুষ ভাববে আমি তোকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। তার মানে এই মেয়েটা আমার থেকে বয়সে বড়? তাহলে আমি মেয়েটাকে কিভাবে বিয়ে করব? মেয়েটাকে আমার দাদুই বা কিভাবে ঠিক করলো বিয়েটা? উফ, দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না যে আমার থেকে বয়সে বড় মেয়েকে ঠিক করতে হলো? তোর হিটলার দাদু কিন্তু কোনোদিনও এই বিয়েটা ভাঙবে না। অতএব এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে। অসম্ভব, এই বিয়েটা হবে না। দেখবনি দাদুর সামনে কিভাবে মুখ খুলিস। দাদুর সামনে গেলেই তো ভেজা বেড়াল হয়ে যাস। দেখ দোস্ত, আমার মেজাজটা বিগড়ে আছে। যা এখন বেরো তুই, যা, তোর বাড়ি এসে গেছে। আমি গাড়ি থেকে জিহাদকে নামিয়ে দিলাম, দিয়ে আমি সোজা বাড়িতে এসে গেলাম। বাড়িতে এসে দেখি খাবার টেবিলে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আরে দাদু ভাই, এসে গেছো তুমি? বসো। এই তোমার ছেলেটা এসে গেছে। সারাদিন অনেক ধকল গেছি। যা তুই ফ্রেশ হয়ে এখনই ডিনারে বস। আমি তোর প্রিয় চিকেন করেছি আজকে। আচ্ছা ঠিক আছে, তোমরা 5 মিনিট অপেক্ষা করো, আমি আসি। তাড়াতাড়ি এসো। আমি রাগের মাথায় উপরে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসলাম। আমি খাবার টেবিলে বসার সাথে সাথেই, তোমার দিনকাল কেমন যাচ্ছে বলো নাতি? ভালোই যাচ্ছে দাদু। শোনো, আমি তোমার বিয়ে ঠিক করেছি, আর বিয়েটা পরশুদিন হবে। আর বিয়েতে কিন্তু অবশ্যই তুমি হাসপাতাল থেকে ছুটি নিয়ে নেবে, বুঝলে? আমি পারবো না, আর এই বিয়েটাও আমি করব না। হ্যাঁ, আর বাবা, আপনি এইভাবে কেন ছেলেটার বিয়ে দিচ্ছেন? ওর তো পছন্দের কেউ থাকতে পারে। আর পছন্দের কেউ নেই, আর থাকলেও তার সাথে আর বিয়ে হবে না। ওর সাথে তারই বিয়ে হবে যাকে আমি ঠিক করব। হ্যাঁ, আর মেয়েকে আমরা দেখিনি, না জেনে শুনে আমি আমার ছেলেটার বিয়ে কিভাবে দিতে পারি বাবা? আমিও তো বিয়ের আগে বৌমাকে তোমার সাথে দেখা করতে দেইনি, তাই বলে কি তোমরা বিয়ের পরে সুখী হওনি? বাবা, তখন ওটা আগে জোর ছিল, কিন্তু এই যুগে তো বাচ্চা কাচ্চাদের আগেই। অনেক হয়ে গেছে। আমি আর এই বিয়ের ব্যাপারে কোনো মতামত শুনবো না। আমি যেটা ঠিক করেছি সেটাই হবে, বুঝলে?
আর এই ব্যাপারে আমি কারো কাছ থেকে আর কোনো কথা শুনতে চাই না। সবাই নিজ নিজ খাবার খাও, আর 3 দিন পরে বাড়িতে নতুন বউ আসবে। সত্যি কথা বলো না দাদু, যে তুমি যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো সেই মেয়ে আমার থেকে বয়সে 5 বছরের বড়। কি? মেয়েটা তোর কাছ থেকে বয়সে বড়? তাহলে তোর বিয়েটা হতেই পারে না। হ্যাঁ অবশ্যই, বয়সে বড় মেয়ে এই ভাইয়ের জন্য কি হবে, বউ হতে পারে, বউ হতেই পারে না। আরে ভাইয়া, এই জেনারেশনের ছেলে হয়ে বড় বউয়ের সাথে থাকবে কিভাবে? সাথে থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ ওই বিয়েটা আমি করব না। ভাবি ভাইয়ের থেকে বয়সে বড়? এমা, তাহলে তো ভাবি দেখতে বুড়িদের মতো। নেহা, বড়দের কথার মাঝে কথা বলতে নেই। ওকে, চুপ করে কি হবে আম্মু? ও তো সত্যি কথাই বলেছে। আমি কিভাবে থাকবো আমার থেকে বয়সে বড় মেয়ের সাথে? আব্বু, তুমি তোমার সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখো। আমি আর এই ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। বললাম তো, আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবে চিন্তেই নিয়েছি। আর বয়স নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ মেয়েটা দেখতে খুবই সুন্দর। মেয়েটা গৃহকর্মে নিপুণ, আর বয়সেতে কোনো বিষয় না। এখনকার দিনে মেয়েদের বয়স নিয়ে কোনো সমস্যা হয় না। আর ওই মেয়েটা তো তোমার মতোই ডাক্তার, তোর তো ভালোই হবে, তোর কাজে কেউ সাহায্য করে দিবে। আর সব থেকে বড় কথা, আমি জানতাম তুই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিবি। সবাই একটা কথা কান খুলে শুনে নাও, ওই মেয়েটাই হবে এই খানবাড়ির বড় বউ। আমার এই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কেউ গলা উঁচু করে কথা বলে, তাকেই বাড়ি থেকে বের করে দেব। আর আশিক, শুনে রাখো, যদি তুমি বিয়েটা না করো তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। আমার বাড়ির সম্পত্তির একটা কানা কড়িও তুমি পাবে না। আর তুমি যাতে চাকরি না করতে পারো সেই ব্যাপারটাও আমি দেখব। তাই এই বিয়েটা করা ছাড়া তোমার কাছে কোনো অপশনই নেই। বড় বৌমা, খেতে দাও। দাদুর কথাগুলো শুনে পুরো বাড়ি ঠান্ডা হয়ে গেল। কারোর আর কোনো সাহস হলো না দাদুর মুখের উপর কোনো কথা বলার। কিন্তু এটা তো আমার জীবনের প্রশ্ন। এইভাবে কি বিয়ে হয়? এভাবে কি কাউকে জোর করে ভালোবাসা যায়? জানি না, কিন্তু সামনে আমার জন্য আরও বড় পরীক্ষা আসতে চলেছে। আমি খাবার টেবিলে চুপচাপ খাবার খেয়ে রাতে ঘরে এসে শুয়ে পড়লাম। এদিকে সাইমা রাতে নিজের ঘরে এসে শুয়েছিল, আর ওর পাশে শুয়েছিল ওর মা। তখন ওর মাকে জিজ্ঞাসা করে, মা, তুমি তাহলে আমার বিয়েটা খানবাড়িতে ঠিক করলি? হ্যাঁ, তুই তো জানিসই তোর দাদুর ইচ্ছে ছিল তার বেস্ট ফ্রেন্ডের নাতির সাথে তোর বিয়ে দেওয়ার, কিন্তু তোর দাদু আজ বেঁচে নেই। তাই তোর দাদুর শেষ ইচ্ছা তোকে পূরণ করতে হবে। সেই কারণেই আমি আর তোর বাবা মিলে সিদ্ধান্ত নিয়েছি তোকে ওই খানবাড়ির বউ বানাবো। আর ওই বাড়ির ও কারুর কোনো আপত্তি নেই এতে। কিন্তু মা, তুমি তো জানোই এই পরিবারকে সামলে দিতে গিয়ে আর বোরকে বড় করতে গিয়ে আমি আর কোনোদিন বিয়ে করিনি। তাই আমার বয়স বেড়ে গেছে, সমাজ আমাকে ভালো চোখে দেখে না। তারপরেও ওই বাড়ির বড় নাতি আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। হয়েছে রে, হয়েছে। ঠিক আছে, তুই এখন ঘুমিয়ে পড়। সকালবেলা নিশা আসবে তোকে ডাকতে। কালকে আমরা সবাই তোর বিয়ের শপিং করতে যাব, বুঝলি? ঘুমাও এখন। জানি না কি আছে আমার ভাগ্যে, আমার জীবনে। আমার অতীত যেন কোনোদিনও ওই পরিবারের সামনে না আসে। আমি যেন আমার এই জীবন নতুন করে বাঁচতে পারি, নতুন করে শুরু করতে পারি। কিন্তু যদি কোনোদিন সত্যিটা ওই বাড়ির সামনে আসে, তাহলে কি হবে? সাইমা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিচে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া। তাড়াতাড়ি বস, গরম গরম খাবার খা। হসপিটালে রোগী দেখার চাপ আসিস নাকি এই কয়দিন? হ্যাঁ আব্বু, কিছুটা চাপে আছে, তবে অতটাও বেশি রোগী নেই। শোন, আজকের বিকেলে ছুটি নিয়ে বাড়িতে এসো তো। কেন, আজকে আবার বাড়িতে কি? হ্যাঁ, আর আজকে তো বাড়িতে কোনো প্রোগ্রামও নেই। তাহলেও কেন আসবে? দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে যায় আর হসপিটালে খায়। কোনো জরুরি দরকার আছে নাকি বাবা? হ্যাঁ, দরকার আছে। যে মেয়ের সাথে এ বাড়ির বড় নাতির বিয়ে ঠিক করেছি, সে মেয়ে আজকেই বিকেলেই তার পরিবারকে নিয়ে এই বাড়িতে আসবে, তার হবু স্বামী এবং তার হবু শ্বশুর বাড়ির লোকদের সাথে দেখা করতে।
এটা শোনা মাত্রই আমার গলার খাবার আটকে যায়। কখন? এই ওকে জল দে, ওর গলায় খাবার আটকে গেছে। সাবধানে খাবে তো। আসি, এভাবে কি খাবার খায় কেউ? তোমার হবু বউ আসবে, বউকে তো দেখবেই তুমি, এত তাড়াহুড়ো কিসের? ছোট, চুপ কর তো তুই। এক বিয়ে বিয়ে করে সবার মাথা খারাপ হয়ে গেছে, আমার ছেলেটা তো এখনোই বিপদ হয়ে যেত। বাবা, আপনি তো জানেনই আমার ছেলে বিয়েতে রাজি নয়, তারপরেও কেন ওই মেয়েকে আমাদের ঘাড়ে ঝুলাতে চাচ্ছেন? শোনো বড় বৌমা, আমার চুল আপনা আপনি পাকেনি, বুঝলে? আমার অভিজ্ঞতা থেকে আমি ওই মেয়েটাকে ঠিক করেছি তোমার ছেলের জন্য। আর এমনিতেও তোমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ওই মেয়েটা যে ওকে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই অনেক। তার মানে তুমি আমার কোনো মতামত না নিয়ে ওই মেয়েটার সাথে আমার বিয়ে দেবেই বলে ঠিক করে নিয়েছো, তাই না দাদু? একদম ঠিক শুনেছ। আমি তোমাদের কারোর কোনো মত নিতে চাই না। ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে মানে বিয়ে হবেই। পারলে বিয়েটা আটকে দেখাও। ওকে, আর তুমিও কান খুলে শুনে রাখো, আমি যখন বলেছি বিয়েটা করব না মানে বিয়েটা করব না। এই পৃথিবীর কেউ আর আমাকে দিয়ে বিয়েটা করাতে পারবে না। সেটা সময় বলে দিবে দাদু ভাই। আমি একটা কথা ভেবে দেখেছি, এখন পর্যন্ত আব্বা যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, একটা সিদ্ধান্ত কিন্তু ভুল হয়নি। উনি এই বাড়ির যতগুলো পুরুষের জন্য জীবন সঙ্গী দেখে দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেককেই ভালো আছে। আমার মনে হয় আশিকের জন্য যেটা ঠিক, সেটাই আব্বা ঠিক করেছেন। হ্যাঁ, তাই তো। এই বাড়িতে আমার ছেলেটা এই বাড়ির সবার চোখের বিষ হয়ে গেছে, সেই কারণে সবাই একসাথে আমার ছেলের পিছনে লেগেছে। আমি আর একটা কথাও শুনতে চাই না। আশিক বিকেলে আজকে বাড়িতে আসবে মানে আসবে। আমি আসবো না বলে বাড়ি থেকে বের হয়ে চলে এলাম। আমার মাথায় এখন আগুন চলছে। আমার ইচ্ছের বিরুদ্ধে থেকে দাদু এটা কীভাবে করতে পারে? আমি তাদের এই সিদ্ধান্ত মানি না। সকালবেলা দাদুর কারণে নাস্তাটা ঠিকভাবে করতে পারলাম না। এখন আমার খিদে লেগেছে। আমি জিহাদকে ফোন করে ডেকে নিলাম, ওর সাথে আজকে একসাথে সকালবেলা ব্রেকফাস্ট করব। আমি একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। জিহাদের আসতে 10 মিনিট দেরি হবে দেখে আমি নিজে নাস্তাগুলো অর্ডার করলাম। অর্ডার করার জন্য কাউন্টারে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই সময় একটা মেয়ে আসে। মেয়েটা এসেই অদ্ভুতভাবে পারাপারি করা শুরু করে দেয়, যেন মনে হয় তার টেন ফিল হবে। আমি আগে আসা সত্ত্বেও লোকটা মেয়েটার অর্ডার নিতে চাচ্ছিল। সেই সময় আমি তাকে বাধা দিলাম। কি করছেন এটা ভাই? আমি এখানে আগে এসেছি, তাই আমার অর্ডারটা নিয়ে নিন। আমি পরে এসেছি বলে কি আমার অর্ডারটা নেওয়া যাবে না? আমার না অনেক খিদে পেয়েছে, আমার অনেক তাড়া আছে ভাইয়া, প্লিজ একটু। মেয়েটার কথা থামিয়ে আমি বললাম, দেখো বোন, আমারও তাড়া আছে। আমি একজন ডক্টর। আমি তাড়াতাড়ি না গেলে আমার পেশেন্ট আমার জন্য অপেক্ষা করবে, তাই অর্ডারটা আগে আমিই দিই। আর তুমি তো পরে এসেছো, 2 মিনিট দাঁড়ালে কিছু হবে না। আপু, এদিকে আসো। মেয়েটা আবার দেখি ওর আপুকেও ডাকতো। মেয়েটার বোন চলে এলো, এসে বলল, কি হয়েছে মারিয়া? এখন ওই লোকটা আমার আগে অর্ডার নিতে চাচ্ছে। আপু, তুমি তো জানোই আমার কলেজে দেরি হয়ে যাবে। যদি আমি দেরি করি তাহলে এখন একটু বলো না আমার অর্ডারটা তাড়াতাড়ি নিতে। ভাই, আপনি দুজনেই অর্ডারটা নিয়ে নিন একসাথে। ভাই, আমার অর্ডারটা একটু প্লিজ তাড়াতাড়ি দিলে ভালো হয়। তাড়াহুড়ো করাটা অনেক মানুষের জীবনের ভুল একটা সিদ্ধান্ত হয়ে থাকে। একটু অপেক্ষা করে, একটু এনজয় করে সকালে নাস্তা করুন, দেখবেন মাথা সারাটা দিন ঠান্ডা থাকবে। শুধু তাই নয়, আপনার জীবনে নেওয়া প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত ভালো হয়ে যাবে। বলেই মেয়েটা চলে গেল। আমি শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর মেয়েটা বলে গেল। আচ্ছা, সত্যি কি তা হয়? এনজয় করে নাস্তা খেলে কি মাথা সারাদিন ঠান্ডা থাকবে? আজকে ট্রাই করে দেখি। এদিকে এতক্ষণে জিহাদ চলে এসেছে। কি রে, কি হয়েছে রে? ফোনে এমনভাবে বললি যেন তোর মাথায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। কি হয়েছে বল। আগুনটা এতক্ষণ লাগানো ছিল, কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। অর্ডারটা কি দিয়েছিস তুই নাকি আমি দেব? আর আগুনটা লাগলো কেন? আজকে বিকেলে আমার সাথে ওই মেয়েটা দেখা করতে আসবে। মানে আমাদের বাড়িতে ওই মেয়েটা তার পরিবারকে নিয়ে আসবে। কোন মেয়েটা? আরে বলত, যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও, ওই মেয়েটা? আমি তো, আমার সাথে একটু সুন্দর লাগছে।
দোস্ত তুই যদি বলিস আমি বিয়েটা করে নিতে পারি। তোর চরিত্র একদমই ঠিক হলো না। মেয়েটা আমাদের থেকে 5 বছরের বড়, আর সব থেকে বড় কথা, পৃথিবীর এদিক থেকে ওদিক হলেও আমি আজকে বাড়ি যাব না, আর ওই মেয়েটার সাথে বিয়েও করব না। দেখ, তুই যদি বিয়েটা না করিস তাহলে তোর দাদু তোকে কান ধরে হোক আর তোকে মেরে পিটে হলেও বিয়েটা করাবে, কারণ তোর দাদু হিটলারের ছোট ভাই। এটা তুই ঠিক বলেছিস। হিটলারের পুনর্জন্ম হলো আমার দাদু। যেমন রাগ তেমন শাসন। উনি রাজনীতিতে নামলে পুরো দেশকে শাসন করত। কিন্তু দোস্ত, তোর কাছ থেকে এখন আমার একটা হেল্প চাই। কি হেল্প? বেইটা থেকে কিভাবে পালাবো বুদ্ধি দে। দেখ, তোর জায়গায় যদি আমার অন্য কোনো বন্ধু হতো তাহলে আমি অবশ্যই বুদ্ধি দিতাম, কিন্তু যেখানে তুই সেখানে আমি তোকে বুদ্ধিটা দেব না। কারণ কি বলতো? তোর জাদু একবার যদি জানতে পারে আমি তোকে বুদ্ধি দিয়েছি, তাহলে তোর দাদু তোকে শেষ করবেই, সাথে আমাকেও শেষ করবে। আর বিশ্বাস কর, তোর দাদুর হাতে বকুনি খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আর তোর দাদুর ভয়ে আমি তোদের বাড়ি পর্যন্ত যাই না। তাহলে তোকে প্ল্যান কেমনে দেবো বল? শেষবার আমি যখন তোদের বাড়িতে গিয়েছিলাম তখন তোর দাদু কী কাজ করেছিল আমার সাথে মনে নেই? সে মনে থাকবে না? তুই আমার দাদুর লাঠি ভেঙে ফেলেছিলি বলে দাদু তোকে রোতে ল্যাংটা করে দাঁড় করিয়ে রেখেছিল, যদিও তখন তার বয়স মাত্র 5 বছর ছিল। হাস হাস, কত হাসার ইচ্ছা হাস। আমিও একদিন তোর উপর হাসবো দেখিস। এগুলোর কারণে আমি তোর বাড়িতে যাই না, তাই তোকে কোনো হেল্প করব না। কি? তুই যদি আমাকে হেল্প করে দিস তাহলে তোকে আমি একটা দারুণ জিনিস দেব। কি? সিনেমার নায়িকাদের থেকেও সুন্দরী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী। সিনেমা স্টাইলে হাত নাড়িয়ে নাড়িয়ে বললাম। তারপর? তোর মা, আমার বোন, তোর বোন সবার থেকে বেশি সুন্দরী। সিল্ক ফিগারে, গৃহকর্মে নিপুণা, তোকে খুশি করবে। তারপর? এরকম একটা মেয়ের হাত থেকে তোকে থাপ্পড় খাওয়াবো। আমার হাসির শব্দে রেস্টুরেন্টের সবাই আমার দিকে তাকিয়ে আছে। এরপরে আমি আমার হাসি বন্ধ করলাম। ছি, যা, তোকে আমি কোনো হেল্পই করব না, তোর নাস্তাও খাবো না। এখনই আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে যাব। আমার সোনা দোস্ত, এরকম করিস না প্লিজ, এরকম করিস না, একটু শান্ত হ। আচ্ছা, তোকে একটা গার্লফ্রেন্ড পাইয়ে দেব। সত্যি? হুম, সত্যি। আচ্ছা শোন, এখন আমার মাথায় কোনো প্ল্যান আসছে না। বিয়ের আগে তোকে আমি একটা প্ল্যান দিব, আর তখনই প্ল্যানটা এক্সিকিউট করব আমরা, ওকে? আর আমি তোকে বুদ্ধি দিয়েছি এটা যেন তোর দাদু না জানে, বুঝলি? আচ্ছা। ততক্ষণে আমাদের নাস্তাও চলে এসেছে। নাস্তা আসতেই আমার ওই মেয়েটার কথা মনে পড়লো। আমি ওই মেয়েটার টেবিলের দিকে তাকালাম, কিন্তু ওই মেয়েটা ওখানে নেই। ইস, ওই মেয়েটার নামটাই তো জানা হলো না। কি হয়েছে? কিছু না, এখন কথা বলবি না। আমি নাস্তাটা সুন্দর করে এনজয় করে খেতে চাই। নাস্তা আবার কে এনজয় করে খায় বল? চুপ। আমি নাস্তাটা মন ভরে এনজয় করে ধীরে ধীরে শেষ করলাম। অদ্ভুত ব্যাপার, মেয়েটার কথা সত্যি হয়ে গেল। নাস্তা সুন্দর করে করার জন্য আমার মাথাটা আপনা আপনি ঠান্ডা হয়ে গেল। তখনই আমার একটা কথা মনে পড়ে গেল। জিহাদ আমাকে যে মেয়েটার ছবি দিয়েছিল, মানে দাদু আমার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক করেছিল, সে মেয়েটার সাথে ওই মেয়েটার মুখে মিল আছে। মুখে মিল আসে মানে ওই মেয়েটা তো সেই মেয়েটা। ও মাই গড! কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কিছুক্ষণ আগে একটা মেয়ের সাথে আমার দেখা হয়েছিল। ওই মেয়েটাই সেই মেয়েটা, যে মেয়েটার সাথে আমার দাদু আমার বিয়ে ঠিক করেছে। কি বলছিস তুই? মেয়েদের সাথে কথা বলিসনি? আরে কথা বলবে কি, আমার তো মেয়েটার মুখ মনে ছিল না, কেবল মনে পড়লো। আচ্ছা দোস্ত শোন, আজকে বিকেলে তুই ছুটি নিয়ে তোর বাড়িতে যা। ওই মেয়ে যখন আসবে ওই মেয়েকে তুই বলে দিবি যে তুই এই বিয়েতে রাজি না। তারপর মেয়েটার রিয়াকশন কি হয় আমাকে জানাস। তারপরে তার পরবর্তী প্ল্যান আমি তোকে বলে দিব। এটা ভালো বুদ্ধি, কিন্তু আমার দাদু জানতে পারলে আমি শেষ। আমার হাসপাতালে যেতে লেট হয়ে যাচ্ছিল বলে আমরা তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। আমি আমার হসপিটালে চলে আসলাম। এসে আমার কেবিনে বসতেই আমাদের হসপিটালে সিনিয়র ডক্টর আমজাদ সাহেব চলে আসলো। আরে স্যার, আপনি আসুন, ভেতরে আসুন। ইয়ং ম্যান, কেমন আছো? কেমন যাচ্ছে তোমার দিনকাল? ভালো যাচ্ছে। আপনার শরীর কেমন আছে? ভালো আছি। শোনো, আজকে বিকালে তোমার কোনো পেশেন্ট নেই, তুমি বিকেলবেলা চাইলে বাড়িতে যেতে পারো। ও আচ্ছা, তার মানে বুড়োটা আমার বাড়ি ফেরার ব্যবস্থা করেই রেখেছে। কি হলো, আমার কথা শুনেছো? হ্যাঁ শুনেছি, ধন্যবাদ বিকেলে আমার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
হ্যাঁ শোনো, আমাদের হসপিটালে নতুন একজন ডক্টর আসবে পরশুদিন থেকে। আসলে ডাক্তারের বিয়ে কালকে। উনি বিয়ের পরে আমাদের এই হসপিটাল জয়েন করবে। মেয়েটার নাম হচ্ছে সাইমা। শুনেছি এর আগে উনি অন্য একটা হসপিটালে ছিলেন। অনেক এফিসিয়েন্ট একজন ডক্টর। তুমি তোমার নতুন কালিককে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হও। কি নাম বললেন? সাইমা, আচ্ছা শোনো, আমি আমার রুমে গেলাম। দাদু, আমার সাথে যে মেয়েটার বিয়ে ঠিক করেছে সেই মেয়েটার নামও সাইমা। সে একজন ডক্টর। আবার যে ডক্টর আমাদের হসপিটালে জয়েন করবে তার নামও সাইমা। তাহলে কি এই সাইমা ওই সাইমা যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? আজকে বিকেলে বাড়িতে গেলেই তো আমি দেখতে পাবো এই মেয়েটাকে। এদিকে সাইমার বাড়িতে বিয়ের সমস্ত প্রস্তুতি চলছে। আর আজকে বিকেলে যখন ওই বাড়িতে সবাই যাবে তখন তাদের জন্য কি গিফট নেবে সেটা লিস্ট বানানো হচ্ছে। সাইমার ছোট বোন মারিয়া লিস্ট বানাচ্ছে। আম্মু শোনো, আপুর বরের জন্য একটা আমি ঘড়ি নেওয়ার কথা ভাবছি, একটা পাঞ্জাবি নেওয়ার কথা ভাবছি, আর একটা পারফিউম, আর সাথে একটা গোলাপ থাকবে। আর এক জিনিসটা কিন্তু আপু দেবে দুলা ভাইয়ের হাতে। তুই তো ভালোই বলেছিস, এটাই করা যায় তাহলে। আমি পারবো না কারোর হাতে কিছু দিতে। কেন পারবি না? এটা মডার্ন যুগ। এই যুগে শ্বশুর বাড়ির লোকেরা জামাইয়ের হাতে কিছু দেয় না। বোধহয় জামাইয়ের হাতে উপহার, তাই তুইও দিবি। হ্যাঁ, আর আপু তোর না একটা দেবর আছে? দেবরটা দেখতে কেমন, দেখেছিস কি কখনো? তোর মাথা ঠিক আছে? আমি তো ওই বাড়ি চিনিই না, তাহলে ওই বাড়ির লোকদেরকে কিভাবে চিনবো? আমি তো নিজের বরের নাম পর্যন্ত জানি না। তার মানে বরের নাম জানার ইচ্ছা আছে। শোন, তোর বরের নাম হচ্ছে আশিক খান। বাবা, তুই যে কি সব কিছু জেনে বসে আছিস, পাক্কা বুড়ি একটা। হ্যাঁ, আমার একমাত্র আপুর বিয়ে বলে কথা, আপু শ্বশুরবাড়ির সমস্ত ঠিক জানবো না? আর শোন, তোর দেবরের জন্য আমি একটা আছি ব্ল্যাক পাঞ্জাবি নেব, আর একটা ঘড়ি নিব, একটা পারফিউম দিব, ব্যাস এই পর্যন্তই। ঠিক আছে, তুই একটা গোলাপ নে, গোলাপ নিয়ে ওকে দিস, তাহলে একেবারে দুই বোন যেতে পারবো। উফ আপু, তুইও না, তুই আগে বিদায় হ এই বাড়ি থেকে। আমি থাকবো আগে এই বাড়িতে রানীর হলে, তারপর আমি বিয়ে করব। পাক্কা বুড়ি একটা। তাড়াতাড়ি তোরা গিফট প্যাক করে নে, ঠিক আছে? আর প্রস্তুতি নে, আজকে বিকালে আমরা ওই বাড়িতে যাব, আর কালকে বিয়ে। ও, তোদেরকে তো একটা কথা বলাই হয়নি, বিয়েটা ওই বাড়ি থেকেই হবে, বুঝলি? কেন ওই বাড়ি থেকে হবে? এই বাড়ি থেকে কেন হবে না? আরে ওরা খান পরিবার, খান পরিবারের তো এক একটা আলাদাই ব্যাপার থাকে, সেই কারণে বিয়েটা ওই বাড়িতে থেকেই হবে। আর তোর আব্বু আর আমি সেরকম আপত্তি করিনি। এদিকে আমার বাড়িতে আমার আম্মু আর আমার চাচি দাঁড়িয়ে থেকে গল্প করছিল। কী সব হয়ে যাচ্ছে আমার ছেলের জীবনের সাথে। দেখ, বাড়িতে বিয়ে হচ্ছে, কিন্তু আমাদের মনে কোনো আনন্দই নেই। আর আমরা আনন্দ পাচ্ছি না এটা জানার পরেও আব্বা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। উনি কিন্তু বেশ খুশিতেই আছেন। আচ্ছা আব্বা, কিভাবে পারলেন এটা বলো তো আমার ছেলের সাথে করতে? মেয়েটা আমার ছেলের কাছ থেকে 5 বছরের বড়, এরকম একটা বুড়ি মেয়ে কিনা আমার ছেলের বউ হবে? আমার ছেলে কত সুন্দর সুন্দর দেখতে, রিপিট, আমার ছেলে কত সুন্দর দেখতে, আর ওর সাথে কিনা একটু বুড়ি মেয়ের বিয়ে। ভাবি, এটা আমিও মেনে নিতে পারছি না। শেষমেশ কিনা একটা বুড়ি মেয়ে আসবে বাড়িতে। কিন্তু ওনার তো কোনো কিছু যায় আসে না আমাদের এই সিদ্ধান্তে। আমার ছেলে যদি বিয়ে না করে তাহলে সম্পত্তি থেকে বিতাড়িত করবে। কী ধরনের কথা বলতে এসব? বাদ দাও ভাবি, মন খারাপ করো না। বিয়ের পর তো বৌমা তোমার হাতেই থাকবে। আমরা ওকে অনেক জ্বালাবো যাতে ও নিজেই আমাদের ছেলেকে ছেড়ে চলে যায়। ভালো বুদ্ধি দিয়েছিস, খালি বিয়েটা হতে দে ওই মেয়েকে, আমি আমার ছেলের ঘাট থেকে নামাবই। এদিকে বিকেল হয়ে এলো। আমি অফিস থেকে আমার বাড়িতে চলে এলাম। এসে দেখি পুরো ড্রয়িং রুম ভর্তি মানুষ। তাদের কাউকে আমি চিনি না, হয়তো ওই মেয়ের পরিবারের কেউ হবে। আমাকে দেখে দাদু বলল, আশিক, এইদিকে আসো। ওই যে এটা তোমার শাশুড়ি আম্মা, আর এটা তোমার শ্বশুর আব্বা, বুঝলে? আরে এই যে এটা হচ্ছে তোমার হবু বউ সাইমা, আর এটা হচ্ছে ওর বোন মারিয়া।
হ্যালো দুলা ভাই। হ্যালো, বিয়ে না হতেই দোলাবাই বানিয়ে দিয়েছে। আরে দুলা ভাই, আপনার সাথে আমার সকালবেলা দেখা হলো না রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার সময়? হ্যাঁ, তাই তো, তুমি সেই মেয়ে। আরে কি করছিস, চুপ কর। আরে বাহ, তোমরা দেখি আগে থেকে অপরকে চেনো। ভালোই হলো, সালিয়া দুলাভাইয়ের আগেই পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, বেশ ভালো। তাহলে আমাদের বিয়ের আয়োজন এভাবে এগিয়ে যাক। আগামীকাল বিয়ে। আমি সেখান থেকে ঘরে চলে এলাম ফ্রেশ হওয়ার জন্য, নিচে ড্রয়িং রুমে। যা, এই উপহারগুলো গিয়ে জামাইকে দিয়াই। পারবো না। যা, যেতে বলেছি। সাইমা বাধ্য হয়ে উপহার নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল, কিন্তু জানতো না আমার ঘর কোথায়, তাই নেহাকে জিজ্ঞেস করলো। আচ্ছা, তোমার বড় ভাইয়ের রুম কোন দিকে? ওই তো ওই পাশের ঘরটা। আচ্ছা, ঠিক আছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়ে দিয়েছিলাম, সেই সময় কেউ একজন আমার ঘরের দরজায় কড়া নাড়ল। আসবো? আসুন। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমি এই প্রথম সাইমাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। ও দেখতে অনেক সুন্দর, ওর মধ্যে সেরকম কোনো খুঁত নেই, শুধু আমার মাথাটা গরম হয়ে আছে বয়সে বড় এই কারণে। কিন্তু ওকে সামনে থেকে দেখার পরে আমার কাছে এই কারণটাও ছোট একটা কারণ বলে মনে হচ্ছে। জানি না কেন এরকম হচ্ছে। আপনার জন্য এই উপহারটা নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ, তবে এই সময় দরকার ছিল না। আসলে কালকে তো আমাদের বিয়ে, কিন্তু আমরা একে অপরকে সেভাবে চিনি না, জানি না। আর আমার পরিবার আপনাকে দেখে অনেক পছন্দ করেছে, তাই আপনার জন্য এই সমস্ত গিফট কিনে এনেছি। হ্যাঁ, আসলে আমাদের বাড়িতে তাদের কথাই চলে। দাদুই আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আছে, এই বিয়েতে কি আপনার মত আছে? সাইমার কথা শুনে আমার মনের মাঝে হঠাৎ অনেকগুলো প্রশ্ন নাচতে শুরু করলো। আমার মন বলছে এক কথা, হৃদয় বলছে এক কথা। কি বলবো আমি ওকে? হ্যাঁ রাজি আমি, আপনি রাজি তো? এটা বলার পরে হঠাৎ নিজের মনের মধ্যে অদ্ভুত একটা কথা মনে পড়লো, যে এটা আমি কি বললাম? আমি সত্যিই বিয়েতে রাজি? হ্যাঁ, রাজি। তাহলে তো আর বিয়ে করতে সমস্যা থাকলো না। আমি কি ওনাকে আমার অতীতের ব্যাপারে বলে দেবো নাকি বলবো না? এখন কি বলার উচিত হবে? বলে যদি বিয়ে ভেঙে যায় তাহলে তো বাবা মা অনেক কষ্ট পাবে। কিছু বলবেন? না, আর কিছু বলেনি। আমি নিচে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এদিকে মারিয়া ওর আপুর দেবরের জন্য নিয়ে আসা গিফট নিয়ে ওর দেবরের ঘর খুঁজতে বের হয়েছে। ঘর পেয়েও যায় আর ভেতরে ঢুকে পড়ে। হ্যালো বিআই সাহেব। হ্যালো, আপনি কে? ইমা, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি এই বাড়ির হবু বউ, সাইমার একমাত্র বোন মারিয়া। আসলে বাড়ির সকলের জন্য গিফট নিয়ে আসা হয়েছে, আপনার জন্য গিফট নিয়ে আসা হয়েছে, কিন্তু গিফটটা আমি আপনাকে দিতে চেয়েছিলাম, সেই কারণে আপনার ঘরের জন্য বের হলাম। আর আমি বের হতেই বাস বাস, শান্ত হন। একটু জল খাবেন? এভাবে কে কথা বলে? আসলে এভাবে আমি কথা বলি, ছোটবেলা থেকে এভাবে কথা বলেছি তো তাই। পরিবারের একমাত্র ছোট মেয়ে আমি, আমার আপু আর আমার পরিবারের আমি একমাত্র আদরের মেয়ে। আচ্ছা ঠিক আছে, শান্ত হন। বেআইন সাহেব, চা নাস্তা কিছু খাবেন? না, আসলে নিজ থেকে খেয়ে এসেছি। এই এই যে নিন, আপনার জন্য নিয়ে আসা গিফট। ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাকে কিছু দিতে পারলাম না। সেটা ব্যাপার না, ভবিষ্যতে তো আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে, তখন না হয় দেবেন। সম্পর্ক মানে? এ বাবা, আপনি এটাও বুঝলেন না? সম্পর্ক মানে দেখুন, আপনার বাড়ির ছেলে আমার বাড়ির মেয়ে, মানে আমার আপুর আর আপনার ভাইয়া যদি বিয়ে করে তাহলে তো তারা দুজন স্বামী স্ত্রী হবে, তাদের ভাই বোন মানে আমরা দুজন বিআই আর বিয়ান সাহেব হব। হ্যাঁ বুঝেছি। রিয়াজ টেবিল থেকে এক গ্লাস পানি মারিয়ার হাতে দেয়। নিন, জলটা খেয়ে নিন। আপনার গলা নিশ্চয়ই শুকিয়ে গেছে এত কথা বলে। হ্যাঁ ধন্যবাদ। মারিয়া পানি খাওয়ার সময় একটু পানি মাটিতে ফেলে। এরপরে যখন মারিয়া রিয়াজকে বিদায় দিয়ে চলে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে যাবে, সেই সময় ওর ফেলে দেওয়া পানির উপর পা পড়ে, পিছলে পড়ে যেতে লাগে। সেই সময় রিয়াজ ওকে ধরে ফেলে। রিয়াজ ওর কোমরে হাত দিয়ে ওকে ধরে ফেলে। সেই সময় ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে।
আপনি দেখতে অনেক সুন্দর। আপনিও এবার আমাকে ছেড়ে দিন। ছাড়বো না, ছাড়লে পড়ে যাবেন। এভাবে সারা জীবন ধরে রাখতে পারবেন তো? তুমি যদি চাও তাহলে অবশ্যই পারবো। তাহলে আমাকে এখন দাঁড় করিয়ে নিন। এই কথাগুলো ওরা একে অপরের দিকে তাকিয়েই পড়ল। এরপরে ওরা স্বাভাবিক হয়ে দাঁড়ালো। মারিয়া লজ্জা পেয়ে ওই ঘর থেকে চলে গেল। রিয়াজও লজ্জা পেয়ে মাথা চুলকাতে থাকে। এদিকে নিচে পুরো পরিবার এক হয়ে গল্প করছিল। সে সময় হঠাৎ আমার আম্মু বলে ওঠে, কিছু মনে করবেন না বিয়ান, একটা কথা জিজ্ঞেস করা ছিল। আরে বিয়াইন, আমি কেন কিছু মনে করব? আপনি বলুন। এমনিতেও আমরা তো দুটো পরিবার এক হতে যাচ্ছি, তাহলে আমাদের মধ্যে কোনো দ্বিধা কেন কাজ করবে? আপনি বলুন, আমি শুনছি। আসলে আপনার মেয়ে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, গৃহকর্মে নেপুণা। ওকে দেখে তো যে কেউ পছন্দ করবে, তাহলে ওর এতদিন বিয়ে কেন হয়নি? আম্মুর এ প্রশ্নে ওখানকার বসে থাকা প্রত্যেকে অস্বস্তি কাজ করে। বৌমা, এটা কি ধরনের কথা? দেখুন, এই প্রশ্ন করাটা আপনাদের অধিকার, আর এই প্রশ্ন করাটা অনেক স্বাভাবিক ব্যাপার। আসলে আমি হার্টের রোগী। সামান্য টেনশন এবং সামান্য ধকলও আমি সইতে পারি না। সেই কারণে আমার বড় মেয়ে নিজের কাঁধে সংসারের দায়িত্ব তুলে নেয়। ডাক্তার হয়ে নিজেই ছোট বোনের সমস্ত দায়িত্ব নেয়। ছোট বোনের জন্য, তাকে বড় করার জন্য সে আর কোনোদিন বিয়ে করেনি। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলতে পারে না। একটা মানুষের জীবন কখনোই থেমে থাকে না কোনো কিছুর জন্য। সেই কারণে আমরা ঠিক করি আমাদের বড় মেয়ের বিয়ে দিব। কিন্তু পাত্র কোথায় পাবো? পরে আমার মনে পড়ল আমার বাবার সেই পুরনো বন্ধুর কথা। পরে আঙ্কেল নিজে আমাকে এই প্রস্তাব দেয় এই বাড়ির বড় নাতির সাথে আমার মেয়ের বিয়ের কথা। আসলে এই বাড়ির বড় ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এটা একটা স্বপ্ন ছিল আমার বাবার। আর আমার বাবার সেই স্বপ্ন পূরণ করেছে আমার বড় মেয়ে। চিন্তা করবেন না বেআইন সাহেব, আমার মেয়ে ভীষণ লক্ষ্মী, আপনাদেরকে অনেক ভালো রাখবে। হ্যাঁ, আর এই যুগে মেয়েদের বয়স কখনো হিসেব করা হয় না বিয়ের ক্ষেত্রে। তাই এই মেয়েকে আমি আমার নাতির জন্য সিলেক্ট করেছি। বুঝলে ভাবি, এই মেয়েকে তোমার তাড়াতে অনেক টাইম লাগবে। যতই সময় লাগুক না কেন, এই মেয়েকে আমি আমার ছেলের জীবন থেকে সরাবই। আমি সেই সময় রেডি হয়ে নিচে গেলাম। আমি যাওয়ার সাথে সাথেই দাদু বলল, ওই তো আমার নাতি এসে গেছে। তাহলে এই নেহা, আংটিটা বের করতো, আজকে এঙ্গেজমেন্টটা করে ফেলি এদের। কি কি বলছেন এসব আব্বা? দাদুর এই কথা শুনে আমাদের পুরো বাড়ি একেবারে স্তব্ধ হয়ে গেল। কারণ আমরা কেউ জানি না আজকে আমাদের এঙ্গেজমেন্ট হবে। দাদু এই কথাটা আমাদেরকে আগে বলেনি। দাদু, এসব কি বলছো? এঙ্গেজমেন্ট কিভাবে হবে? এসব তো তুমি আমাদেরকে আগে বলনি। হ্যাঁ, সব কিছুর মধ্যে একটা প্রস্তুতির ব্যাপার আছে না? এঙ্গেজমেন্ট যে হবে না, আংটিও তো কেনা হয়নি। বাবা, সব কিছুতে একটা তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? কেন, আপনারা কিছু জানেন না? আমাদেরকে তো উনি আগে থেকেই সব জানিয়ে রেখেছেন। কিছু মনে করবেন না, আসলে এই বাড়িতে সবকিছু হঠাৎ করে হয়ে যায় তো, তাই আমরা কেউ কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে পারি না। তোমাদেরকে এত টেনশন করতে হবে না। আংটি কেনা হয়ে গেছে। আজকে এঙ্গেজমেন্ট হবে, কালকে সকালে গায়ে হলুদ, কালকে বিকেলে বিয়ের, রাতে ফুলসজ্জা, গল্প শেষ। আর কি চাই? সব কিছু সম্ভব, তাই না আব্বা আপনাকে দিয়ে? আম্মুর মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি আম্মু প্রচণ্ড রেগে আছে, কিন্তু কিছু বলতে পারছে না দাদুর ভয়ে। সে সময় নেহা আংটি নিয়ে চলে আসে। দাদু, এই নাও আংটি। তুই তো আমাকে এসব কিছু বলিসনি এঙ্গেজমেন্টের ব্যাপারে। আম্মু, দাদু আমাকে এসব বলতে নিষেধ করেছে। বাহ, তোমাদের দুজনকে তো বেশ সুন্দর লাগছে পোশাকে। তাহলে আর দেরি কিসের? সাইমা আর আশিক, একসাথে দাঁড়াও তোমরা। আর এঙ্গেজমেন্টটা আমাদের সবার উপস্থিতিতে হলেই হবে। বিয়েটা না হয় আত্মীয়দের উপস্থিতিতে করব। কি বলেন আপনারা? আমি আর কি বলবো, আপনি যেটা ভালো বোঝেন সেটাই হবে। আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। মানে আমার কোনো মত নেওয়ার প্রয়োজনই বোধ করছে না।
আমি বিয়েতে রাজি কিনা কারোর কিছু যায় আসে না। আরে আমার রাজি হওয়া তো দূরের কথা, আমার আব্বু আম্মু রাজি হওয়াতে তো কারো কিছু যায় আসে না। সব কিছু হঠাৎ করে হয়ে যাচ্ছে। রাগ করবো না খুশি হব বুঝতেই পারছি না। সে সময় সাইমা আমার পাশে এসে দাঁড়ায়। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনারা কেউ কি কিছু জানেন না? মনে হচ্ছে আপনারা সারপ্রাইজড হয়ে গেছেন। আমরা তো আগে থেকেই জানতাম, আর সব কিছুর জন্য প্রস্তুতিও নেওয়া ছিল। কি আর বলবো, আমার দাদু না এখনও অনেক মজা করতে পছন্দ করে, তাই কোনো কিছুতেই সব সময় আমাদেরকে সারপ্রাইজ দেয়। বেশি কিছু না, আগে আমাদের বিয়েটা হোক, দেখবে আমার দাদা আপনাদেরকে কত বড় বড় সারপ্রাইজ উপহার হিসেবে দেয়। এই যে নাও আন্টি। নাও নাও দাদু ভাই, তাড়াতাড়ি আংটিটা পরিয়ে দাও তো। আজ চিন্তা করো না, কালকে বিয়েটা হয়ে গেলেই তোমরা দুইজন নিজেদেরকে যখন ইচ্ছে তখন দেখতে পারবে। বুড়োটার হাসি দেখলে মেজাজটা গরম হয়ে যায়। এমন ভাব করছে যেন কত খুশির ঘটনা ঘটিয়ে ফেলেছে। আরে আংটিটা পরাও। আমি সাইমার বাম হাত আমার নিজের হাতের মধ্যে নিলাম, এরপরে তার অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিলাম। সেই সময় হঠাৎ আমার বুকটা ধকধক করে ওঠে। মুহূর্তটা যেন মনের মাঝে কেটে গেল। আমি সাইমার দিকে তাকাতেই দেখি ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে সাইমামুনি, এখন আংটিটা পরিয়ে দাও। হ্যাঁ, তাড়াতাড়ি পরিয়ে দাও, এবারের বউ হতে হবে তো তোমাকে। আমি আমার অতীত লুকিয়ে রেখে এই বিয়েটা করছি, কোনো সমস্যা হবে না তো? নাকি সমস্যা হবে? আমি না হয় আমার অতীতের কথা বিয়ের পরে সবাইকে সবটা জানিয়ে দেব। সাইমার এই নিঃশুভ ব্যবহার দেখে আমার মনে খটকা লাগলো। আমি তখন জিজ্ঞাসা করলাম, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। সাইমাও আমার আঙ্গুলে আংটি পরিয়ে দিল। সবাই খুশি হয়ে গেল। খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। সেই সময় রিয়াজ মারিয়াকে হালকা ধাক্কা মেরে বলল, তাহলে আমাদের দুজনের বেয়াই আর বেআইন হওয়াটা পাক্কা হয়ে গেল, তাই না? হুম। এখানে শুধু ভাই আর ভাবির বিয়ে হবে না, আমার আর তোমার জীবনের নতুন পথ চলাও শুরু হবে। মানে? কিছু না, বুঝবে না, তুমি পিচ্ছে একটা মেয়ে। আমি পিচ্ছি নই। রিয়াজ এরপরে মারিয়ার পাশ থেকে সরে গেল। আর রিয়াজ মারিয়ার পাশে দাঁড়িয়ে ছিল, এটা চাচি দেখে ফেলে, কিন্তু কিছু বলে না। রাতের বেলা ওনারা আমাদের বাড়িতেই থেকে গেল। আমি রাতের বেলা শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় রিয়াজ আমার ঘরে আসে। ভাইয়া, কি? আজকে আমি তোমার সাথে থাকি? থাক, প্রবলেম নেই। সে সময় জিহাদ ফোন দিল। হ্যালো। কি খবর দোস্ত? মেয়েটাকে কি বিয়ের জন্য না করে দিয়েছিস? না করতে পারিনি। কেন? এই তো বললি যে তুই বিয়ে করবি না। মত পাল্টে ফেলেছি। কেন, প্রেমে পড়েছিস? হয়তোবা, জানি না, কিন্তু ওকে না করতেই পারলাম না। সে সময় পাশ থেকে রিয়াজ বলে ওঠে, কে ভাইয়া? জিহাদ। কোন জিহাদ? ও বুঝেছি, ওই জিহাদ যাকে দাদু ছোটবেলায়। চুপ। ছি ছি ছি, ওই ঘটনা এখনো তোর বাড়ির সবাই মনে রেখেছে? তাহলে তো তোর বাড়িতে আমি যেতেই পারবো না। এরকম করিস না, তুই আমার একমাত্র ছোটবেলার বন্ধু। তুই আমার বিয়েতে নাচতে কিভাবে হবে বল? তুই প্লিজ আয়, কালকে আমার জন্য আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসবো, চিন্তা করিস না। তুই তো আমার একমাত্র বন্ধু, তোর বিয়েতে যাব না তো কার বিয়েতে যাব? আয় আয়, আমার বিয়েতে জানিস না তুই, এত সুন্দর সুন্দর মেয়ে আসবে। মানে আমাদের আত্মীয়দের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে। আর আমার বউয়েরও কিন্তু একটা ছোট বোন আছে। হ্যাঁ। না ভাইয়া, ওই দিকে একদমই দেখাবে না, অন্য দিকের মেয়ে দেখতে বলো। কেন? ওই দিকের মেয়ে দেখলে কি হবে? না, ওই দিকে নিয়ে একদমই না। আচ্ছা ঠিক আছে জিহাদ, শোন, তুই আসিস আর তোর পছন্দ মতো মেয়েকে পটিয়ে নিয়ে যাস, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, চিন্তা করিস না। ধন্যবাদ আমাকে মেয়ে পটানোর টিপস দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। আমি ফোনটা রাখতেই রিয়াজ বলল, ভাইয়া সত্যি করে বলো তো ভাবিয়া, তোমার পছন্দ হয়েছে তাই না? হ্যাঁ, একটু একটু পছন্দ হয়েছে। চিন্তা করো না, আর বাকিটুকু বিয়ের পরে পছন্দ হয়ে যাবে। অনেক বড় হয়ে গিয়েছিস, আমাকে জ্ঞান দিচ্ছিস। চল ঘুমিয়ে পড়ি। চলো। এরপর আমরা ঘুমিয়ে পড়লাম। এদিকে সাইমা আর মারিয়া একই রুমে শুয়েছিল। সে সময় মারিয়া সাইমাকে জিজ্ঞাসা করে, আপু। তুই এখনো ঘুমাসনি?
না রে, একদমই ঘুম আসছে না। তোর বিয়ের এক্সাইটমেন্টে আমার ঘুম চলে গেছে। শোনো না, বল। দুলা ভাই কেমন রে? তুই তো গিফটটা দিতে গেছিলি। মানুষটা ভালো, সুন্দর দেখতে তেমনই, তার ব্যক্তিত্বটাও অসাধারণ। আমার মনে হয় তার আগে কোনো প্রেম ছিল না। প্রেম ছিল না? তুই বুঝলি কিভাবে? দেখ, প্রথম দেখাতে যে ছেলে একজন নারীকে ইমপ্রেস করার চেষ্টা না করে, তার সাথে স্বাভাবিকভাবে কথা বলে, তখন বোঝা যায় যে ছেলেটা আগে কখনো প্রেম করেনি। তাই নারীদের সাথে কিভাবে ফ্লার্ট করতে হয় কিংবা ইমপ্রেস করার চেষ্টা করতে হয় সে সম্পর্কে তার কোনো চিন্তা ভাবনা নেই। বাবা, তুই তো দেখে অনেক বড় ডাক্তার হয়ে গেছিস। হ্যাঁ, আর একদিন তোকেও আমার মতো বড় একজন ডাক্তার হতে হবে, বুঝলি? না, আমি ডাক্তার হব না, আমি টিচার হব। আচ্ছা ঠিক আছে, তাই হোস আমার সোনা বোনটা। সাইমা আর মারিয়া একে অপরকে জড়িয়ে ধরে। সে সময় মারিয়া বলে, আপু, তোর দেবরটা কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। মানে তুই ওকে কখন দেখলি? আরে, আমিও তো তোর মতো তোর দেবরকে ওই গিফটটা দিতে গিয়েছিলাম, তখন দেখেছি। বাহ, তুই তো দেখি অনেক পেকে গেছিস। পাকবো না তো কি সারা জীবন বাচ্চা কাচ্চা থাকবো নাকি? আমি মোটেও বাচ্চা না, ঠিক আছে? আমি এখন কলেজে পড়ি, আমি যথেষ্ট বড়। হ্যাঁ, তুমি অনেক বড় হয়ে গিয়েছো, এখন ঘুমাও। আপু, তুই বিয়ের পরে আমাদেরকে ভুলে যাবি না তো? না, কোনোদিনও ভুলবো না। তারপরে ওরা দুজনে ঘুমিয়ে পড়ে। সকালবেলা পুরো বাড়িতে হই হই রই রই ব্যাপার। সমস্ত আত্মীয় স্বজন বাড়িতে চলে এসেছে। খান বাড়িতে আজকে বিশাল বড় আয়োজন হয়েছে, কারণ খানবাড়ির বড় নাতি আশিক খানের বিয়ে। পার্লার থেকে লোকজন চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। সাইমাকে পার্লারের লোকেরা সাজাচ্ছিল। সেই সময়, দেখুন, আমার বোনকে একদমই হালকা সাজ দিবেন, কারণ আজকে রাতে ওকে ব্রাইডাল সাজানো হবে। সেই কারণে ওর মুখে অনেক মেকআপ পড়বে। তাই আপনি এখন সকালবেলা ওকে হালকা করে মেকআপ করে পরে সাজিয়ে দেবেন, বুঝেছেন? কি বলছিস? ওনাকে বুঝতে দে। না দেখে এই বিয়ের ব্যাপারে কিন্তু আমাকে বুঝতে হবে, কারণ তুই আমার আপু। আজকে তোর জীবনে প্রথম বিয়ে, তোকে তো কোনোভাবেই সাধারণ লাগতে পারে না, তোকে অসাধারণ লাগতে হবে। পার্লারের মেয়েটি, ম্যাডাম চিন্তা করবেন না, আমরা ম্যাডামকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। ঠিক আছে। সে সময় ঘরে রিয়াজ আর নেহা আসে। ভাবি, কি খবর? এই তো ভালো, তোমার কি খবর? ভাবি যদি ভাইয়াকে মিস করে তাহলে কিন্তু আমি ভাইয়াকে এই রুমে পাঠিয়ে দিতে পারি। না, তার কোনো দরকার নেই। হ্যাঁ, কারণ কিছুক্ষণের মধ্যেই তো ওদের দেখে স্টেজে হবেই। হ্যাঁ, বেআইন সাহেব, আপনাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ। মারিয়া হঠাৎ খেয়াল করলো রিয়াজ ওদের বাড়ি থেকে দেওয়া গিফটটাই পড়েছে। আর আজকে অদ্ভুতভাবে মারিয়া আর রিয়াজের ড্রেসের কালার একেবারে সেম হয়ে গিয়েছে। এটা ভেবে মারিয়া অনেক খুশি হয়ে যায়। আছে ভাবি, তুমি রেডি হও, আমি আসছি। নেহা সিঁড়ি দিয়ে নিচে নামছিল ফোন চালাতে চালাতে, সেই কারণে সে সামনের দিকে তাকাচ্ছিল না। আর সে সময় জিহাদও সিঁড়ি দিয়ে ওপরে আসছিল। হঠাৎ নেহা আর জিহাদ একে অপরের সাথে ধাক্কা খায়, আর নেহা পড়ে যেতে লাগলে জিহাদ ওকে ধরে ফেলে। সেই সময় জিহাদ আর নেহা একে অপরের চোখের দিকে তাকায়। নেহা আর জিহাদ মুহূর্তের মধ্যে ঠিক হয়ে দাঁড়ায়। দেখে শুনে হাঁটতে পারো না? আপনিও তো একটু দেখে শুনে হাঁটতে পারেন ম্যাডাম। আর আপনি কে? আমি এই বাড়ির একমাত্র মেয়ে নেহা। আর তুমি কে? আমি আশিকের একমাত্র ছোটবেলার বন্ধু জিহাদ। ও আচ্ছা, তুমি তার মানে সেই জিহাদ না, যে জিহাদকে দাদু ছোটবেলায়। জিহাদ লজ্জা পেয়ে উপরে উঠে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই স্টেজে আমাকে আর সাইমাকে পাশাপাশি বসানো হলো। আমি শুধু সাইমার দিকে আর চোখে তাকাচ্ছি, কারণ আজকে ওকে অনেক সুন্দর লাগছে। দাদু বলেছিল ও আমার থেকে 5 বছরের বড়, কিন্তু আজকে ওকে একটা ছোট বাচ্চার মতো লাগছে। আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ, আপনাকেও সুন্দর লাগছে। এরপর সবাই একে একে আমাদের গায়ে হলুদ লাগিয়ে দিল। এরপর ধীরে ধীরে নাচ গান শুরু হয়। আমাকে আর সাইমাকে একসাথে একটা কাপড় ডান্স করতে হয়। কাপড় ডান্সের সময় আমরা অনেক কাছাকাছি চলে আসি, আর আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। বিকেলবেলা
কিছুক্ষণের মধ্যে আমরা স্টেজে যাব। সেই কারণে আমি আমার ঘরে তৈরি হচ্ছিলাম। সেই সময় আমার ঘরে দাদু আসে। কি খবর নাতি? এই তো ভালো। আমার ঠিক করে দেওয়া মেয়ে কি পছন্দ হয়েছে? পছন্দ যদি নাও হয় তাহলে কি তুমি বিয়েটা থামাবে? বিয়েটা তো দিয়েই ছাড়বে। এটা তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি তো নিজের ক্ষমতা জানো। আমি তোমাকে খুব ভালো মতোই জানি। তুমি যদি বিয়েতে রাজি না হতে, তাহলে তুমি এতক্ষণে পালিয়ে যেতে, না হলে বিয়ে ভাঙার জন্য কোনো না কোনো প্ল্যান করতে। যখন তুমি এটা করনি, তাহলে বুঝতে হবে তুমি এই বিয়েতে রাজি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দাদুর দিকে। দাদু আমাকে এত ভালো বোঝে। এটা তুমি ঠিক বলেছ। প্রথম যখন তুমি আমার বিয়ে ঠিক করেছিলে তখন আমি রেগেছিলাম, কিন্তু পরে যখন আমি সাইমাকে দেখলাম তখন আমার সমস্ত রাগ গলে পানি হয়ে গেল। হয়তো আমি ওকে ভালোবেসে ফেলেছি। তুমি চিন্তা করো না, সাইমা অনেক ভালো মেয়ে, তোমাকে অনেক ভালো রাখবে। দাদু আমাকে জড়িয়ে ধরলো আর আমিও দাদুকে জড়িয়ে ধরলাম। সে সময় ঘরে প্রবেশ করে জিহাদ। দাদু নাতির স্পেশাল মুহূর্তে আমি চলে এলাম নাকি? এটাকে? এটা আমার ছোটবেলার বন্ধু জিহাদ। আচ্ছা, নামটা শোনা শোনা লাগছে। আচ্ছা, এইটা ওই জিহাদ না যাকে ছোটবেলায় আমি হ্যাঁ দাদু, আপনি ঠিকই ধরেছেন। আর বাকি কাহিনী বলার দরকার নেই, সবাই সবটা জানে। আচ্ছা শোনো, আজ যেন কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? না হলে কিন্তু এবার আবার আমি তোমাকে শাস্তি দেব। আমি যে ওনার নাতনিকে পছন্দ করেছি এটা জানতে পারলে তো আমাকে একেবারে পুঁতেই ফেলে দেবে। কি হলো? আশিক, নিচে চল। হ্যাঁ চল। আমি আর সাইমা বউ আর বর সেজে স্টেজে বসে আছে। ইমাম সাহেব চলে এসেছে আমাদের বিয়ে পড়াতে। হঠাৎ মারিয়া আর নেহা একটা আয়না এনে আমার সামনে রাখে। দুলাভাই, এই আয়না থেকে পর্দা আমি সরাবো, আর এই আয়নার ভিতরে কি দেখা যায় সেটা আপনি বলবেন, ঠিক আছে? ঠিক আছে। মারিয়া আয়নার উপর থেকে পর্দা সরায়। তখন আমি সাইমাকে দেখতে পাই। বসা যে তাকে অপূর্ব লাগছে। বলো তো দুলাভাই, কি দেখা যায়? ভালো করে প্রশংসা করবে, ঠিক আছে? মাশাআল্লাহ, আকাশের চাঁদ দেখা যায়। আমার কথা শুনে সবাই হাততালি দিল। সেই সময় মারিয়ার পাশে এসে রিয়াজ দাঁড়ায় আর তার কানে ফিসফিস করে বলে, ইস, আমিও যে কবে এইভাবে আকাশে চাঁদ দেখতে পাবো আয়নার ভেতর। চাঁদকে তো এত সহজে পাওয়া যায় না, একটু স্ট্রাগল করতে হয়। রাজি আছি স্ট্রাগল করতে, যদি চাঁদ রাজি থাকে। চাঁদ তো অনেক আগে থেকেই রাজি। ওয়াও, চাঁদের উত্তর এত সুন্দর হবে ভাবিনি। ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেয়। ইসলাম শরীয়ত মতে আপনি কি আশিক খানকে নিজের স্বামী হিসেবে স্বীকার করেছেন? রাজি থাকলে 3 বার কবুল বলুন। কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ। ইসলাম শরীয়ত মতে আপনি কি সুমাইয়া আক্তারকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেছেন? রাজি থাকলে 3 বার কবুল বলুন। আলহামদুলিল্লাহ। সবাই খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মিষ্টি মুখ করায়। সে সময় একটা মিষ্টি নেহা জিয়াদকে খাইয়ে দেয়। এ বাবা, তুমি আমাকে মিষ্টি খাওয়ালে কেন? তাও ভালো, মিষ্টি খাইয়েছি, দাদুর মতো শাস্তি দেয়নি। বলেই চলে গেল। কি আজব, এবাড়ির প্রত্যেকটি মানুষ দেখি ওই ঘটনার জন্যই আমাকে মনে রেখেছে। সাইমার মা বাবা এই বাড়িতে থেকে ওই বাড়িতে চলে যাবে, তাই সাইমা কান্না করছিল ওদের জন্য। মারিয়া অনেক কান্না করছিল। আর সেই সময় রিয়াজ মারিয়াকে বলে, আপনাকে কান্না করতে দেখে মোটেও ভালো লাগছে না, আপনার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। আমার আপুর খেয়াল রাখবেন তো আপনারা? হ্যাঁ, খেয়াল রাখবো, চিন্তা করবেন না। আচ্ছা, ভালো থাকবেন। আপনিও। সাইমার বাড়ির সবাই চলে যায়। সাইমাকে আমার ঘরে নিয়ে যাওয়া হয়, যে ঘরে বাসর ঘর সাজানো হয়েছে। তারপর ধীরে ধীরে সব আত্মীয় এসে নতুন বউকে দেখছে। নতুন বউকে দোয়া করে চলে যাচ্ছে। রাতের বেলা সাইমা সুন্দর করে ফুলসজ্জার খাটের উপরে বসে আছে। দরজা লাগিয়ে দিলাম, ওর পাশে গিয়ে বসলাম। সাইমা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে? না। আচ্ছা, আমাদের সম্পর্কটা কি আপনি থেকে তুমিতে যেতে পারে না? অবশ্যই। আমি আপনার জন্য একটা গিফট এনেছি। এরপর আমি আমার পকেট থেকে একটা পায়েল বের করলাম। এরপর সাইমার পা আমার হাঁটুর উপরে নিলাম। কি করছো? পায়ে হাত কেন দিচ্ছ?
আমার আনা উপহার তোমাকে আমি পরিয়ে দিচ্ছি। এরপর সাইমার পায়ে আমি পায়েলটা পরিয়ে দিলাম। ধন্যবাদ, আপনার পছন্দ অনেক সুন্দর। হ্যাঁ আমি জানি আমার পছন্দ সুন্দর, কিন্তু আমার সব বাড়িতে সব থেকে বেশি কার পছন্দ সুন্দর জানো? আমার দাদুর। তাই তো খোঁজে খোঁজে এরকম একটা চাঁদ দিয়েছে আমার কাছে। এরপর আমি সাইমার হাত ধরলাম, ওকে জড়িয়ে ধরতে যাব, সে সময় সাইমা বলল, আসলে এইভাবে হঠাৎ করে আমাদের বিয়ে হয়ে গেছে, আর বিয়ের আগে তো আমরা একে অপরকে চিনতামও না। তাই মানে আমাদের আগে নিজেদের মধ্যে মনের মিল হোক, তারপর না হয় আমাদের শারীরিক সম্পর্ক হোক। হ্যাঁ ভালো কথা, এটা অবশ্য ঠিক বলেছ। আগে আমাদের মনের মিল হোক, আমি আগে তোমার মনটা জিতে নেই, তারপরে না হয় আমাদের মধ্যে সব কিছু হবে। হ্যাঁ, আমিও সেটাই বলছিলাম। তাহলে আমি ঘুমিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। সাইমা ওপাশ ফিরে শুয়ে পড়ল, আমিও শুয়ে পড়লাম। না, আমি পারছি না। কেন আমি জীবনে মুভ অন করতে পারছি না? বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, এত ভালো পরিবার, এত ভালো ছেলে, তাও আমি পারছি না। আমার অতীত আমাকে বারবার আটকে ধরছে। আমার সময় দরকার এই সম্পর্কে মুভ অন করতে। আচ্ছা, আমি কি আশিককে সব বলে দেবো আমার অতীতের ব্যাপারে? তারপর যদি ও আমাকে না মেনে নেয়? সকালবেলা আমার মুখে পানির ছিটা পড়তেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম 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 চোখে আমি চোখ খুলে দেখি আমার সামনে সাইমা ভেজা চুলে দাঁড়িয়ে আছে। ও আজকে লাল শাড়ি পরেছে, ওকে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে চোখের সামনে পরি দাঁড়িয়ে আছে। সাইমা যখন দেখলো আমি ওর দিকে তাকিয়ে আছি তখন বলল, আপনি উঠে পড়েছেন? গুড মর্নিং। ফ্রেশ হয়ে আসুন, আমি নিজের সকলের জন্য নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছি। হ্যাঁ গুড মর্নিং, আজকে সারাদিন আমার অনেক ভালো যাবে। কেন? সকাল সকাল আসমানের চাঁদ দেখে ফেললাম যে। আপনিও না? সাইমা ঘর থেকে চলে যেতে লাগলে আমি ওর হাত ধরে টেনে ওকে আমার বুকের উপরে ফেলে দিই, তারপর ওর কোমর জড়িয়ে ধরি। সাইমা হঠাৎ আমার এই আচরণে অনেক চমকে যায় এবং আমাকে ধাক্কা দিয়ে নিচে উঠে দাঁড়ায়। ওর এই আচরণে আমি অবাক হয়ে যাই, কারণ আমরা দুজন স্বামী স্ত্রী। আমি ওর গায়ে হাত দিয়েছি, এতে এত রিয়েক্ট করে কি আছে? কি হলো? আমি আপনাকে বলছি না, যার জন্য আমাদের মনের মিল হবে ততদিন আপনি আমাকে ছোবেন না। হ্যাঁ কিন্তু আমরা তো স্বামী স্ত্রী, তোমাকে ছোঁয়ার অধিকার আছে আমার। জানি, কিন্তু কিছু করার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর সাইমা ঘর থেকে বেরিয়ে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে বসি। গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। সব ঠিক আছে তো, তাই না? তোমরা কবে থেকে তাহলে অফিসে যাওয়া শুরু করবে? তোমরা কি আগে হানিমুনে যাবে? আমি কি হানিমুনের টিকিট কেটে দেব? আমি কিছু বলার আগেই সাইমা বলে ওঠে, কোনো দরকার নেই দাদু, আমি নতুন হাসপাতালেই জয়েন করেছি। এখন আমার অনেক কাজ, একটু টাইম লাগবে, বেশি না, 1 মাস 2 মাস, তারপর না হয় হানিমুনের ব্যাপারটায় কথা বলি। হ্যাঁ দাদু, আমারও একই মত। ঠিক আছে, তোমরা যা ভালো বুঝো তাই করো। তা তোমাদের হসপিটাল কবে থেকে শুরু? আজকে থেকেই। হ্যাঁ দাদু, আজকে থেকে আমার জয়েনিং। সাবধানে যেও তোমরা দুজন। মা, আজকে নাস্তাটা দারুণ হয়েছে। আজকের নাস্তাটা কে বানিয়েছে বলো তো? কে? আমাদের ভাবি বানিয়েছে নাস্তা। ও আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। সে সময় চাচি আমার আম্মুর পাশে গিয়ে বলে, দেখেছো ভাবি, দুদিনই তোমার ছেলেটাকে হাত করে নিয়েছে, কিরকম মেয়েটা। ঠিক বলেছিস। সে সময় আম্মু দাদুকে বলে, আব্বা, আমি কিন্তু আজকে বিকেলে বের হব, সাথে ছোটও যাবে। কোথায় যাবে তোমরা? একটু মার্কেটে যাব। আচ্ছা ঠিক আছে, যেও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া তাহলে হয়ে গেছে, আমি উঠছি, ঠিক আছে? আর শোনো সাইমা, তুমি তো আমার সাথে যাবে তাই না? না, আজকে আমার দেরিতে যাওয়া আছে, তুমি চলে যাও, আমি নিজেই চলে যাব। আমার কেন জানি না মনে হলো সাইমা আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কেন করবে? কারণ ওর সাথে বিয়ের আগে কথা হয়েছে, ওকে জিজ্ঞাসা করেছি বিয়েতে রাজি কিনা, ও তো বলেছে বিয়েতে রাজি। তাহলে না হলে আমি হয়তো বেশি ভাবছি। আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে সোজা হাসপাতালে চলে আসি। এসে আমাদের সিনিয়র ডক্টর আমাকে জানায়, কংগ্রাচুলেশন ইয়ং ম্যান, বউকে ছেড়ে হাসপাতালে চলে গেলে। আমি তো ভাবলাম তুমি আবার আমার কাছ থেকে ছুটি নেবে হানিমুনের জন্য।
না স্যার, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে আমরা দুজনে একটু সময় নিচ্ছিলাম, তারপরে আমরা যাবো হানিমুনে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের নতুন ডক্টর আসবে জানোই তো। হ্যাঁ জানি। উনি চলে এসেছে বুঝলে, অনেক ইফিসিয়েন্ট একজন ডক্টর, এসেই পেশেন্ট দেখতে শুরু করেছে। সাইমা তো বললো আসতে দেরি হবে, আরও এত তাড়াতাড়ি চলে এলো। কি হলো ইয়ং ম্যান, কি ভাবছো যে আমি কিছু জানি কি না? হ্যাঁ আমি সব জানি। আমি জানি ওই সিনিয়র ডক্টরের সাথে তোমার বিয়ে হয়েছে। বাহ, আপনার কাছে দেখি সব খবরই চলে আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। ঠিক আছে ইয়ং বয়, তাহলে কাজ করো তুমি, আমি আসছি। আচ্ছা। স্যার চলে যেতেই আমি চেয়ারে বসে পড়ে শুধু সাইমার কথাই ভাবছি। ও কেন এরকম করছে? আমার কাছ থেকে শুধু নিজের দূরত্বটা বজায় রাখছে, কিন্তু কেন? বিয়েতে কি ও রাজি ছিল না? বিয়েটা কি ওকে জোর করে দেওয়া হয়েছে? কিন্তু ওর সাথে তো আমি কথা বলেছি, ও তো বলেছে বিয়েতে রাজি, তাহলে কেন? আমি এসব ভাবছিলাম, সেই সময় রুমে নার্স আসে, এসে জানায় আমাকে 106 নম্বর রুমে পেশেন্ট দেখতে যেতে হবে। আমিও তার কথা মতো 106 নম্বর রুমে যাই। গিয়ে দেখি একই রুমে 3 জন পেশেন্ট, ওখানে সাইমাও ছিল, পেশেন্ট চেক করছিল। আমিও ওর পাশে দাঁড়িয়ে পেশেন্ট দেখতে শুরু করি। পেশেন্ট চেক আপ শেষ হলে ও আমার কাছে এসে দাঁড়ায়, এসে জিজ্ঞাসা করে, কি খবর মিস্টার খান, আপনার পেশেন্টের কি খবর? আগে পেশেন্টের অবস্থা খারাপ থাকলেও এখন বেশ ভালোই আছে। আপনার পেশেন্টের কি খবর? বেশ ভালো। হসপিটালে কি মিস্টার খানই চলবে? হ্যাঁ, আমার মনে হয় প্রফেশনাল জায়গা প্রফেশনাল বিহেভিয়ার করাই উচিত। একদম ঠিক বলেছেন মিসেস খান। আপনি চাইলে আমরা কিন্তু লাঞ্চটা একসাথে করতে পারি। ঠিক আছে, আমার জন্য তাহলে অপেক্ষা করবেন। ঠিক আছে। এরপর সাইমা মুচকে এসে তার নিজের রুমে চলে যায়, আমি আমার রুমে চলে আসি। এদিকে দুপুরবেলা আমি আমার লাঞ্চ নিয়ে সাইমার রুমে এগিয়ে যাই, গিয়ে দেখি সেও আমার জন্য অপেক্ষা করছে। আমি এসে পড়েছি মিসেস খান, আমি কি খুব বেশি দেরি করে ফেলেছি? একদমই না, বসুন। থ্যাংক ইউ। এরপর নিজের লাঞ্চ বের করলো, আমিও আমার লাঞ্চ বের করলাম, দুজনে খেতেই যাব। সে সময় রুমে নার্স আসলো। সরি ফর ডিস্টার্বিং ম্যাম, আপনার সাথে দেখা করার জন্য একজন লোক এসেছে। আমি কিছু বলেছে নাকি? রাশেদ নাম বলেছে ম্যাম। রাশেদ নাম শুনে সাইমা অনেক চমকে যায়। আপনি অপেক্ষা করতে বলুন, আমি আসছি। আচ্ছা ম্যাম। রাশেদ কে সাইমা? আমার পুরনো ফ্রেন্ড, বিয়েতে আসতে পারেনি বলে হয়তো হাসপাতালে আমার সাথে দেখা করতে চলে এসেছে। ও আচ্ছা, তাহলে আমিও চাই। না। কি হলো? না মানে হয়তো ওর কোনো প্রয়োজনে এসেছে, আপনার সাথে না হয় আমি পরে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? বলেই চলে গেল। সাইমা নিচে যেয়ে দেখে ওর এক্স বয়ফ্রেন্ড রাশেদ এসেছে, যাকে সে পরিবারের কারণে ছেড়ে এসেছিল। ওকে এত বছর পর দেখে সে থমকে যায়। এত বছর পরে তুমি এখানে কি মনে করে এসেছো? তোমার সাথে দেখা করার জন্য এসেছি। হঠাৎ এত বছর পরে? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? জানি, আমি তোমাকে আবার ফিরে পেতে চাই। চুপ, একদম চুপ। এখানে এইসব ব্যাপারে কোনো কথা হবে না। আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, তুমি ওই অ্যাড্রেসে আজকে বিকেলে চলে আসবে, বুঝলে? যেমনটা তুমি চাইবে। সাইমা এরপর রুমে চলে আসে। ও আসলে আমি জিজ্ঞাসা করি, কি বললো তোমার ফ্রেন্ড? আসলে ওর একটা প্রবলেমের জন্য এসেছে, ওর ওয়াইফ অনেক অসুস্থ, যার কারণে আর কি। আচ্ছা, তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক। হ্যাঁ অবশ্যই। এরপর সাইমা আর আমি খেতে শুরু করলাম। আমি জানতাম এরকম কিছু একটাই হবে। অতীত তো আর সারা জীবন চেপে থাকা যায় না, অতীত তো সামনে আসি। রাশেদ আমার অতীত আর আশিক আমার বর্তমান, তাই রাশেদকে আমাকে ফিরিয়ে দিতেই হবে। আজকে বিকেলে এই ঝামেলা আমি শেষ করব আর আশিকের সাথে নতুন জীবন শুরু করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার রুমে চলে যাই। এরপর আমি পেশেন্ট দেখতে অনেক ব্যস্ত হয়ে যাই। আজকে অন্য দিনের তুলনায় অনেক ভিড় ছিল, তাই আমার কাজ শেষ হতে হতে বিকেল হয়ে যায়। এদিকে সাইমা রাশেদের সাথে দেখা করার জন্য শপিং মলের একটা রেস্টুরেন্টে গিয়ে বসেছে, কিন্তু ওরা জানতো না যে বিপদ ওদের জন্য সেখানেই অপেক্ষা করছে, কারণ আমার চাচি আর আমার আম্মু মার্কেট করার জন্য সেই শপিং মলে গিয়েছে। শপিং করতে করতে আম্মু আর চাচির অনেক ক্ষুধা লেগে যায়। সেই সময় চাচি বলে, ভাবি, এই শপিং মলে নিচে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো, চলো আমরা দুজনে বার্গার খাই।
না, আমি বার্গার খাবো না, আমি চাউমিন খাবো। ঠিক আছে, চলো। এদিকে সাইমা আর রাশেদ বসে থেকে কথা বলছিল। দেখো রাশেদ, তুমি খুব ভালো মতেই জানো যে আমার মধ্যে আবেগ বেশি কাজ করে না। আমি আমার পরিবারের জন্য সব কিছু করতে পারি। দেখো, আমি আমার পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য তোমাকে ছেড়ে দিয়েছিলাম, পরিবারের খুশির জন্য। আবার আমি বিয়েও করেছি, তাই আবার আমি আমার পরিবারের খুশির জন্য তোমাকে ত্যাগ করতে দুইবার ভাববো না। সব থেকে বড় কথা, তুমি তো আমাকে ছেড়ে গিয়েছিলে, তাহলে তুমি আবার ফিরে এসেছো কেন আমার জীবনে? আমি ভুল করেছি তোমাকে ছেড়ে দিয়ে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি জানি তুমি কত ভালো একজন মেয়ে, তাই আমি আবার তোমাকে আমার জীবনে ফিরে পেতে চাই। কিন্তু সেটা চাওয়া সম্ভব না, কারণ আমি বিবাহিত। গতকাল আমার বিয়ে হয়ে গেছে, আর আমার স্বামী একজন ভালো মানুষ, তাকে আমি ঠকাতে পারবো না। আর একটা কথা কি জানো, সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। তুমি সেই সময় হারিয়ে ফেলেছো, তাই সেই সময় আর ফিরে পাওয়া চেষ্টা করো না। তুমি আমাকে হারিয়ে ফেলেছো সারা জীবনের জন্য, তাই তুমি আর আমাকে ফিরে পাবে না। আশা করবো তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি সত্যিই আমার কাছে আর ফিরবে না? খুব ভালোবাসো তাই না তোমার স্বামীকে? হয়তো এখনো অনেক ভালোবাসতে পারিনি, কিন্তু ভালোবেসে যাব, কারণ ও এত সুন্দর একজন মানুষ যাকে না ভালোবেসে থাকা যায় না। ঠিক সেই সময় রেস্টুরেন্টে উপস্থিত হয় আমার আম্মু আর চাচি। চাচির চোখ চলে যায় সাইমার সাথে বসে থাকা রাশেদের টেবিলে। চাচি আম্মুকে ডাক দেয়। ভাবি, ওই দেখো, তোমার ওটা বৌমা না? হ্যাঁ, তাই তো, কিন্তু ওর পাশে থাকা ছেলেটাকে? নিশ্চয়ই ওর কোনো পুরনো প্রেমিক। আরে বাহ, ওকে তো আমার ছেলের জীবন থেকে সরানোর একটা চাবিকাঠি পেয়েই গেছি। এই তাড়াতাড়ি ফোন বের করে ভিডিও কর। হ্যাঁ, করছি। আজকে তাহলে এই মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে আমি সরিয়ে ফেলবো। চাচি ভিডিও করছিল। সে সময় রাশেদ সাইমার হাত ধরে ফেলে আর বলে, সত্যি কি আর শেষ থেকে শুরু করা সম্ভব নয়? না, সম্ভব না। শেষ থেকে কখনোই কোনো সম্পর্কই শুরু হয় না। একটা ভাঙা হৃদয় যেরকম কখনো জোড়া যায় না, ঠিক সেই রকমই কোনো ভাঙা সম্পর্ক কখনো শুরু করা যায় না। আর সব থেকে বড় কথা, আমি আমার জীবনটা নতুন করে শুরু করে ফেলেছি, তাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগই নেই। তাই আমি চলে যাচ্ছি, ভালো থেকো। ঠিক আছে, আমি আর তোমাকে কখনোই বিরক্ত করব না। রাশেদ সাইমার হাত ছেড়ে দেয় আর সাইমা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যায়। সাইমা চলে যেতে চাচি বলে, ভাবি, তোমার বৌমা তো বের হয়ে চলে গেল, কি করবে এখন? আমাদের যেটার প্রয়োজন ছিল আমরা সেটা পেয়ে গেছি। আজকে রাতে বাড়িতে হবে অ্যাকশন ঘূর্ণিঝড়। আজকে ওই বাড়ি থেকে ওই মেয়েকে বিদায় করে দেব আমি। চলো তাহলে বাড়ি যাই। হ্যাঁ চল, আমিও দেখতে চাই আব্বা এসব জানার পরে, এসব দেখার পরে তিনি কি সাইমাকে বাড়িতে রাখে, না তার আদরের নাত বউকে বাড়ি থেকে বের করে দেয়। চাচি আর আম্মু বাড়ি ফিরে আসে। এসে দেখে সাইমা রান্না করে নাস্তা বানাচ্ছে সকলের জন্য। নাটক দেখেছো ভাবি? বাইরে এই সমস্ত লীলা খেলা করে বাড়িতে এসে লক্ষ্মী বৌমা সাজছে। দাঁড়া দাঁড়া, আমার ছেলেকে বাড়ি আসতে দে, ওর সমস্ত লীলা খেলা আজকেই বের করে দেব আমি। এদিকে মারিয়া আর রিয়াজ একে অপরের প্রেমে পড়ে গেছে। রিয়াজ আজকে ঘরে মারিয়ার সাথে ফোনে কথা বলছিল। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত সুন্দর কেন? কি আর করার বলো, ঈশ্বর যে আমাকে তোমার জন্য সুন্দর করে পাঠিয়েছে। তাই? আচ্ছা শোনো, আমাদের এই প্রেমের পরিণতি কি? আমিও সেটাই চিন্তা করছি, বাবা মা যদি একই পরিবারের দুটো মেয়েকে না দেয়। তাহলে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। সত্যি, কিন্তু আমি তো আমার বাবা মায়ের মত নিয়ে বিয়ে করতে চাই। আমারও তো সেটাই ইচ্ছা, কিন্তু কি যে হবে। আচ্ছা, পরের ব্যাপার পরে হবে। হ্যাঁ, তবে আমার দাদু যদি রাজি হয় তাহলে আমার বাড়ি থেকে কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, তোমাদের দাদুকে তাড়াতাড়ি রাজি করাও। ঠিক সেই মুহূর্তে রিয়াজের ঘরে দাদু প্রবেশ করে। রিয়াজ দাদু ভাই, কার সাথে কথা বলছো তুমি? এই তো আমার একটা বন্ধুর সাথে দাদু। ও। রিয়াজ তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। সে সময় দাদু বলে, রিয়াজ, তুমি তাড়াতাড়ি আমাদের বিজনেসে জয়েন করো তো।
তুমি যদি বিজনেস জয়েন করো তাহলে আমিও তোমার একটা বিয়ে দিতে পারি। আমারও সেই রকম ইচ্ছা, তুমি শুধু একটু অপেক্ষা করো, তারপরে আমি আমাদের বিজনেসে জয়েন করব। আচ্ছা। বলে দাদু ঘর থেকে বের হয়ে চলে যায়। কিন্তু দাদু আন্দাজ করে ফেলেছে যে রিয়াজের সাথে মারের কিছু না কিছু একটা চলছে, কিন্তু সেটা তিনি কাউকে বললেন না। এদিকে সন্ধ্যাবেলা আমি ক্লান্ত হয়ে ঘরে ঢুকলাম। আমি ঘরে ঢুকতেই সাইমা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। এই যে নিন পানি। তুমি কখন আসলে বাড়িতে? ও সরি, আমি কাজের প্রেশারে তোমার খোঁজ নিতে ভুলে গিয়েছি। কোনো ব্যাপার না, আমি বিকালে থাকতে বের হয়ে গিয়েছিলাম। আজকে একটু কাজ ছিল তো তাই। আর আজকে তো তোমার কাজের অনেক প্রেশার ছিল, অনেক পেশেন্ট ছিল, সেই কারণে আমি আর ডিস্টার্ব করিনি তোমাকে। আচ্ছা ফ্রেশ হয়ে নিচে আসো, আমি আজকে নিজের হাতে নাস্তা বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। এরপর সাইমা নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলো। সবাই ড্রয়িং রুমে গিয়ে বসলো। আমার বৌমা কিছু পড়ুক আর না পড়ুক, সুন্দর না রান্না করতে পারে। একবার রান্না মুখে দিলেই সারা জীবন মনে থাকে। ঠিক বলছো, অসাধারণ রান্না। দেখতে হবে না কে পছন্দ করে। বৌমা এনেছে, আমার আব্বু এনেছে, আমার আব্বুর পছন্দ অসাধারণ। হ্যাঁ, এটা ঠিক বলেছ। সাইমা এই সমস্ত কথা শুনে খুশি হচ্ছিল। সে সময় আমিও নিচে গিয়ে ড্রয়িং রুমে সবার সাথে বসি। সাইমা আমারও নাস্তা নিয়ে আসে। এটা কিন্তু তুমি ঠিক বলেছো, আমাদের বৌমার অনেক গুণ আছে, যেমন রেস্টুরেন্ট গিয়ে বন্ধুর সাথে হাত ধরে কথা বলা। এসব কি ধরনের কথা? ঠিকই তো বলছে ভাবি। আমরা আজকে নিজের চোখে সাইমাকে দেখেছি পর পুরুষের সাথে গা ঘেঁষে কথা বলতে। সাইমা ওদের কথা শুনে প্রচণ্ড ঘাবড়ে যায়। আমিও রাস্তা খেতে খেতে হঠাৎ ওদের কথা শুনে চমকে যাই। এইসব কি বলছো বৌমা? আমি একদম ঠিক বলছি আব্বু। আমাদের কাছে প্রমাণ আছে। তাই নাকি? কি প্রমাণ আছে দেখি? অবশ্যই। বলে আম্মু তার ফোন থেকে ছবি সবাইকে দেখায়। যে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সাইমার সাথে একটা ছেলে বসে আছে, আর সেই ছেলে সাইমার হাত ধরে আছে। এসবের মানে কি নাথ বৌমা? আসলে দাদু, এটা আমার পুরনো বন্ধু। এটা তোমার কোন পুরানো বন্ধু যার সাথে দেখা করার জন্য তুমি তাড়াতাড়ি হসপিটাল থেকে বের হয়ে চলে এসেছো? পুরনো বন্ধু না, অন্য কিছু। যেভাবে তোমরা হেসে হেসে কথা বলছিলে। হ্যাঁ তাই তো, হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে যাচ্ছিল। ওনারা এইভাবে মিথ্যে কথা কেন বলছে? আমরা তো ওখানে স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম, ওনারা সব কথা এত বাড়িয়ে কেন বলছে? সাইমার চোখ দিয়ে পানি পড়তে থাকে। দেখেছেন তো বাবা, আপনার গুণধর নাতবউর কাহিনী বাইরে গিয়ে কি না কি করে আসে। সি, আপনি পছন্দ করে মেয়ে এনেছিলেন, দেখুন আপনার পছন্দ করা মেয়ের কি গুণ। হ্যাঁ, আমরা তো তা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। সাইমা, তুমি এভাবে আমার সম্মান ডোবালে সবার সামনে? আমি ওদের কথা শুনে সেখানে সহ্য করতে না পেরে ঘরে চলে এলাম। আর এসে চিন্তা করতে লাগলাম সাইমার সমস্ত অবহেলা আমার প্রতি। আমি জানালার নিচে বসে রইলাম। এরপর সাইমাও আমার পেছন পেছন আমার ঘরে চলে এলো। ও যে এসেছে আমি বুঝতেই পারিনি। এসে আমার পাশে বসে পড়ল। আমার মনে হয় আপনাকে সমস্ত কথা বলে দেওয়া উচিত। বলো, শুনছি। আপনার জীবনে কখনো প্রেম আসেনি? না, দাদুর ভয়ে কোনোদিন প্রেম করিনি। কারণ আমি যে মেয়েকেই ভালোবাসি না কেন, দাদু তার সাথে আমার কখনোই বিয়ে দেবে না। তাই ধোঁকা খাওয়ার ভয়ে কোনোদিন সম্পর্কে জড়ায়নি। কিন্তু তুমি তো প্রেম করেছো। হ্যাঁ, আমার জীবনে একবার প্রেম এসেছে। যখন কলেজে ছিলাম তখন রাশেদের সাথে আমার পরিচয় হয়। 2 বছর আমাদের সম্পর্ক ছিল, খুব ভালোই ছিল। কিন্তু একদিন হঠাৎ বাবার হার্টের রোগ ধরা পড়ে। ডক্টর বলেছিল বাবাকে একদম প্রেশার না দিতে। পরিবারের বড় মেয়ে হওয়ায় সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার কাছে। আমি হাসি মুখে সেই দায়িত্ব মেনে নিই। কিন্তু এটা রাশেদ মেনে নিতে পারে না। সে চেয়েছিল আমাকে বিয়ে করতে, কিন্তু আমার কাছে বিয়ে করার মতো কোনো সময় ছিল না। সেই কারণে আমায় বাধ্য হয়েছিল ওকে ছেড়ে দিতে, কারণ সে আমার প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। সে আমার প্রথম ভালোবাসা হওয়ায় তার প্রতি আমি দুর্বল ছিলাম, কিন্তু আমার পরিবারের প্রতি ভালোবাসা ছিল অনেক বেশি, তাই তাকে ছেড়ে এসেছিলাম। আমি আপনাকে চেয়েছিলাম সবটা বলতে, কিন্তু ভয় হচ্ছিল যদি আপনি আমাকে ভুল বোঝেন। তাহলে আজকে সে কেন এসেছিল তোমার সাথে দেখা করতে? সে ভেবেছিল আমি তার কাছে ফিরে যাব, কিন্তু আমি তার
তার অধ্যায়টা চিরজীবনের মতো শেষ করে দিয়ে এসেছি। সে আর কোনোদিনও ফিরবে না। ফিরে গেলে না কেন? কারণ আমার দাদু চেয়েছিল খানবাড়ির বড় নাতির সাথে আমার বিয়ে হোক, আর আমার বড় নাতিকে আমার অনেক ভালো লাগে, তাই তার প্রতি আমার মায়ের কারণেই ফিরে এসেছি। মায়া নাকি অন্য কিছু? ধরে নাও ভালোবাসা। আমি সাইমাকে জড়িয়ে ধরলাম, সাইমাও আমাকে জড়িয়ে ধরলো। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে জোরে আমার আম্মুর চিৎকার শোনা গেল। আমি আর সাইমা দৌড়ে নিচে এসে দেখি আম্মু রান্নাঘরে পড়ে আছে। আম্মু, কি হয়েছে তোমার? পড়ে গেছি আমি। পরে সবাই ধরাধরি করে আম্মুকে ঘরে নিয়ে এলো। সাইমা এসে আম্মুর চেক আপ করতে শুরু করলো। আমি এই মেয়ের কাছ থেকে কোনো সেবা নিব না, তোরা অন্য কাউকে ডাক। এভাবে বলো না আম্মু, বাড়িতে দুজন ডক্টর থাকতে আমরা আবার ওর বাইরে ডক্টরের কাছে যাব। ভাবি তুমি বসে দেখো তো আম্মাকে। গুরুতর কিছু হয়নি, কোনো হাড় মনে হয় না ভেঙেছে, তারপরেও একটা এক্স রে করে নেওয়া ভালো। কালকে একবার আমার সাথে হাসপাতালে যাবেন, আমি এক্স রে করে নেব। আর আম্মু, আপনি আমাকে যতই অপছন্দ করেন না কেন, আমি আপনাকে কিন্তু আমার নিজের আম্মুই মনে করি। আর আমি রান্নাঘরে যাচ্ছি একটা তেল গরম করতে। আমি একটা ভালো টোটকা জানি, ওই টোটকাটা দিলে না আপনার ব্যথা একদম মুহূর্তেই শেষ হয়ে যাবে। বাবা, মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম মেয়েটা ঠিক ততটা খারাপ নয়। তাহলে আজকে বিকেলে যে দেখলাম ওই সমস্ত জিনিস, ওগুলো কি ছিল? বাড়ির সবাই যখন এখানে উপস্থিত আছে তখন আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই। আম্মু যে কাজটা করেছে সেই কাজের জন্য আমি আম্মুকে কোনোদিনও ক্ষমা করব না। তবে কাজটা করেই ভালো করেছে। আসলে বিকেলে সাইমা ওর একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছিল, আর কথায় কথায় বন্ধু তার হাত ধরেছিল, সেটারই ছবি আম্মু তুলেছে। এই বিষয় নিয়ে আর যেন কোনো পারাবারি করতে আমি না দেখি। ঠিক আছে। আমার ভাবতে লজ্জা হচ্ছে তোমরা দুইজন এই মেয়েটাকে খারাপ প্রমাণ করার জন্য কতটা নিচে নেমে গেছো। দাদু, থামো, আর ভালো লাগছে না এই প্রসঙ্গে কথা বলতে। আমার কথা শুনে সবাই ঘর থেকে বের হয়ে চলে গেল। সাইমা তার গরম করে তেল এনে আম্মুর কোমরে মালিশ করে দিতে লাগলো। সে সময় আম্মু বলল, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমার কোনো কিছু বলার নেই আম্মু, আপনার যেটা ঠিক মনে হয়েছে সেটাই আপনি করেছেন, কিন্তু আমার মনে হয় আপনার ভাবনা ভুল ছিল। আমি আপনার ছেলেকে ভালোবাসি, সারা জীবন ওকে আগলে রাখবো। ঠিক আছে, তাহলে আজকে থেকে তুমি আমার বউমা নয়, আমার মেয়ে হয়ে থাকবে। রাতের বেলা আমরা সবাই ডিনার করে যে যার ঘরে চলে এলাম। সেই সময় সাইমাও আমার রুমে আসে। বলছি, মশাইয়ের কি রাগ কমেছে আমার প্রতি? একটু। শোনো না, কালকে একসাথে হাসপাতালে যাব। ও আমার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু আমি ইন্টারেস্ট দেখাচ্ছি না। এরপর লাইট বন্ধ করে আমি শুয়ে পড়লাম। সে সময় সাইমা আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি মনে মনে খুশি হলো, মুখে প্রকাশ করলাম না। আমি এইভাবেই ঘুমাবো। যা ইচ্ছা করো। সকালবেলা আমি ঘুম ভাঙতে দেখি আমি সাইমার বুকের উপরে মাথা রেখে শুয়ে আছি। আমি খুব লজ্জা পেয়ে গেলাম। ঘুমন্ত অবস্থায় ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি ওর কপাল হালতো করে চুমু খেয়ে দিয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। বের হয়ে দেখি সাইমা উঠে গেছে, তাড়াহুড়ো করতে শুরু করেছে, কারণ আমাদের দুজনেরই দেরি হয়ে গেছে আজকে। শান্ত হও, এত তাড়াতাড়ি করার কিছুই হয়নি। আমি নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। গিয়ে দেখি ব্রেকফাস্ট টেবিলে সবাই এসেছে। কিছুক্ষণের মধ্যে সাইমাও চলে আসে। অনেক লেট হয়ে গেছে, তাই আজকে নাস্তা বানাতে পারিনি। তোমার জন্য নাস্তা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে হসপিটালে যাও। আমি আর সাইমা তাড়াতাড়ি নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু আজকে ওর একটা অদ্ভুত আবদার হলো যে আমরা আজকে রিক্সায় যাব। অফারটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ একসাথে গেলে অনেক ভালো হবে, আর রিক্সায় গেলে একে অপরকে সুন্দরভাবে পাশাপাশি বসতে পারবো। আমরা দুজনে একটি রিক্সায় উঠে পড়লাম। আমার হাত ধরে ফেললো আর আমার কাঁধে মাথা রাখলো। আমরা হসপিটালের রাস্তা ধরে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় জ্যামের জন্য আটকে পড়েছিলাম। সেই সময় আমার চোখ চলে যায় একটা রিক্সায়। ওই রিক্সায় আমার ভাই রিয়াজ আর মারিয়া ছিল। আমি সাইমাকে দেখালাম। ওরা প্রেম করছে। হ্যাঁ, এটা আমি আন্দাজ করেছিলাম, কিন্তু ভাবিনি এটা সত্যি হবে। কি করবো এখন? বাড়িতে সবাইকে সবটা জানিয়ে দেবো? দাদু জানলে কি হবে বলো তো? আর চাচা চাচি জানলে তো মানবেই না মারিয়াকে। চাচা চাচি বিষয় না, বিষয়টা হচ্ছে আমার দাদু। আমার দাদু রাজি হলে চাচা চাচি একদম রাজি। এখন এই বিষয় নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আগে হসপিটালে চাই, বাড়িতে গিয়ে শান্ত মাথায় দাদুকে বিষয়টা বলবো।
আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে সন্ধ্যাবেলা কিছু না কিছু একটা ঘটবে। আমারও তাই মনে হয়। আমরা হসপিটালে এলাম, আমি আর সাইমা তারপরে একে অপরের কাজে ব্যস্ত হয়ে পড়ি। সারাদিন রোগী দেখার পরে আমরা দুপুরে লাঞ্চ একসাথেই করি, তারপর বিকেলবেলা একসাথে বাড়িতে আসি, এসে 1 কাপ কফি খাই আগে, তারপরে দাদুর ঘরে যাই। দাদু আসবো? আরে আসো দুইজন একসাথে। কিছু হয়েছে নাকি? না দাদু, সেরকম কিছু না। আমরা দাদুর ঘরে সোফায় গিয়ে বসি। তুমি বলবে? না, তুমি বলবে। আমি বললেই বউটা আমাকে মেরে ফেলবে। তুমি বলো, কারণ তোমাকে অনেক পছন্দ করে। না, তুমি আগে বলবে। কি ফিস ফিস করছো তোমরা? যা বলার তাড়াতাড়ি বলো। আসলে দাদু, আজকে আমরা অফিস যাওয়ার সময় রিয়াজ আর আমার বোন মারিয়াকে একসাথে দেখেছি। আমার মনে হয় ওরা প্রেম করছে। বিষয়টা আমিও বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। পরিবারের সাথে কথা বলবে মানে? মারিয়া ছোট, এখনই যদি ওদেরকে বিয়ে দিয়ে দিই তাহলে তো হবে না। আমি দাদুর কথা শুনে অবাক হয়ে যাই। তুমি রাজি? হ্যাঁ, দেখো ওই পরিবারের একজন মেয়ে যখন এত ভালো, তাহলে আর একজন মেয়েও নিশ্চয়ই ভালো হবে। তাহলে বিয়ে দিতে আপত্তি কোথায়? ঠিক আছে, আপনি যখন বললেন তাহলে তাই হবে। আমি আর সাইমা বের হয়ে এলাম ঘর থেকে। আমরা খালি ভাবছি দাদু এত সহজে রাজি হয়ে গেল। রাতের বেলা খাবার টেবিলে আমরা সবাই বসে আছি, সে সময় দাদু বলল, শোনো, আমার তোমাদের কিছু জানানোর আছে। কি ব্যাপার আব্বু? রিয়াজ, হুম। আমি সবটা জানি, আর মারিয়ার পরিবারের সাথে কথা বলেছি। মারিয়া এখনো ছোট, ও ইউনিভার্সিটিতে ওঠার পরে তোমাদের বিয়ে হবে। রিয়াজের গলায় খাবার আটকে গেছে খুশিতে। ও ঠকঠক করে 1 গ্লাস পানি খেয়ে বলল, সত্যি? আব্বা, এভাবে মজা করবেন না, আমি কিন্তু হার্ট অ্যাটাক করব। মজা না, সত্যি এটা। বাড়ির একজন মেয়ে যখন এত ভালো, আর একজন মেয়ে নিশ্চয়ই ভালো হবে। আমার এই ব্যাপারে আপত্তি নেই। বাহ, বাড়ির অর্ধেক লোকই যখন রাজি, তাহলে আমি আর আপত্তি করে কি করব? হ্যাঁ, আমার আর খুশিতে খাওয়া দাওয়া হবে না। বাহ, আমার ভাগ্য দিকে খুবই ভালো। পরপর বিয়ের দাওয়াত পাচ্ছি, কি মজা। আরেকটা বিয়ে হবে বাড়িতে। পরে আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে আসি। এসে আমি সারপ্রাইজড হয়ে যাই। সাইমা আমার সামনে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ওকে দেখতে নতুন বধূর মতো লাগছে। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর। আর একটু ভালো করে প্রশংসা করো। প্রশংসা করে কি হবে? ছোঁয়ার তো কোনো অধিকার নেই। কে বলেছেন? আজকে থেকে দিয়ে দিলাম অধিকার। সত্যি? হুম। একে অপরকে জড়িয়ে ধরলাম। এরপর আমি ওকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। ওর কপালে একটা কিস করলাম। এরপর ওর ঠোঁটে ঠোঁট ডুবে দিলাম। এরপর ওর গলায় মুখ ডুবে দিলাম। সেই রাতে আমাদের প্রেম, আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমার প্রতি তোমার আর কোনো অভিযোগ নেই? না? না, তোমাকে বলা হয়নি। আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম।